মাহবুব ভাই, একটা বিষয় আপনি জানেন, এই মুহূর্তে আমরা তো সবসময় রাজনীতি নিয়েই কথা বলি, কিন্তু এই মুহূর্তে আমাদের জাতীয় রাজনীতিকে কিন্তু ছাপিয়ে যে বিষয়টা আমাদের দর্শকদের মনে, আমাদের দেশের সাধারণ মানুষের মনে তীব্রভাবে জায়গা করে নিয়েছে এবং মানুষকে অনেক সময় চিন্তিত করছে, সেটা হলো ইরানের উপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে সম্মিলিত আক্রমণ, সেই ঘটনা। এবং এটাকে কেন্দ্র করে এমনি মানুষের মধ্যে টেনশন যেমন আছে, আবার তেমনিভাবে আমাদের দেশের উপরে কিন্তু কিছু প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে জ্বালানি তেলের দাম যদি বেড়ে যায়, তার প্রভাব তো সব জায়গায় পড়বে। তো আমি প্রথমত আপনার সঙ্গে দুটো বিষয় নিয়ে কথা বলবো। বাট প্রথমত যে জিনিসটা জানতে চাচ্ছি, যে এই যুদ্ধটা কি অপরিহার্য ছিল? এই যুদ্ধের পেছনে মূল কারণটা কি এবং এর পরিণতিটা কি? আপনি এটাকে কীভাবে দেখছেন? দেখেন, প্রথমে আমি একটু ইংরেজি ব্যবহার করে শুরু করি। সেটা হচ্ছে যে নাথিং ইজ মোর টেরিবল দ্যান ওয়েন স্টুপিডস আর ইন অ্যাকশন। স্টুপিডরা যখন অ্যাকশনে যায়, এর চেয়ে ভয়ঙ্কর দৃশ্য আর হইতে পারে না, বুঝছেন? এখন এখন কিছু আন্তর্জাতিক স্টুপিড তারা অ্যাকশনে গেছে, এবং এই স্টুপিডরা এমন অ্যাকশনে গেছে যে পুরো পৃথিবী আপনার এনার্জি ইনসিকিউরিটিতে ভুগবে, পুরো পৃথিবী। আপনি জানেন যে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে ইত্যাদি। এবং বা যারা অনুন্নত দেশ, ইতিমধ্যে তো ভেনেজুয়েলা টের পাইছে, মেক্সিকো টেক্সো এরও টের পাচ্ছে। আমার মনে হয় অচিরেই আরও কতগুলি দেশ হয়তো টের পাবে যে কি স্টুপিডদের পাল্লায় পড়েছে এই পৃথিবী। হ্যাঁ, এবং দুইটি শক্তি, একটা বৃহৎ শক্তি এবং আরেকটা মাঝারি বৃহৎ শক্তি, তারা গ্যাংড আপ হয়েছে, এবং এই গ্যাং আপনার পুরো পৃথিবীকে সন্ত্রস্ত করে ফেলছে। দেখেন, আপনি বলতেছেন যে এটা পরিণতি কি না, ইরানের কালকের যে পাল্টা আক্রমণ, তাতে অনেকেই মনে করতেছেন যে ইরান হয়তো এক ধরনের বিজয় অর্জন করবে। হ্যাঁ, সেটা আমি পরে আসতেছি। এইটা মানে আমেরিকার বিরুদ্ধে বিজয় অর্জন করা মানে আপনার এই কনভেনশনাল ওয়ারে এটা সম্ভব না। ইন দি সেন্স যে, আমি একটা উদাহরণ দিই। যখন আমেরিকা যখন ইরাক আক্রমণ করছিল, তখন আমি অবজারভারে চাকরি করতাম। তা আমার কলিগরা বলতেছে যে এইবার বোধহয় সাদ্দাম জিতে যাবে, শেষের দিকে মনে হচ্ছিল আর কি। তখন আমি বলছিলাম তাদের, দেখো, 1400 ইউনিভার্সিটির দেশ এবং MIT সহ দেশ এই কয়েকটা রদ্দিমার্কা ইউনিভার্সিটির দেশের সঙ্গে হাঁটতে পারে না। এটা অ্যাবসার্ড ব্যাপার। তারা যদি হিউম্যান ক্যাজুয়ালিটি অ্যাভয়েড করতে চায় আমেরিকা, তাইলে সময় লাগবে। বাট যদি তারা মনে করে যে না, মানুষের জীবন কী হয় হোক, তাইলে এটা 2 ঘন্টার ব্যাপার। এয়ার স্ট্রাইক করবে, বাগদাদের পতন হয়ে যাবে। সুতরাং এই চিন্তা করে লাভ নাই। হ্যাঁ, আমেরিকা জ্ঞান বিজ্ঞানের চর্চা করে করে দুটি বিষয়ে সবচেয়ে বেশি উৎকর্ষ সাধন করছে, সেটা হচ্ছে সমরবিদ্যা এবং চিকিৎসাবিদ্যা। সুতরাং সাদ্দাম পারবে না। কেমন? আমি যখন বস্টনে গেছিলাম, তখন আমি হারভার্ড দেখে আমরা MIT-তে যাচ্ছি আমার গাইড সহ। জি। তো আমার গাইড MIT-তে ঢুকতেছি, তা আমি বুঝতে পারতেছি না কোথায় ঢুকতেছি। তা আমি গাইডকে জিজ্ঞেস করলাম, এটা কোথায় ঢুকতেছি ভাই? তো বললো যে কাজ হয় এখানে, ঠেলা বুঝে সাদ্দাম। মানে MIT-তে যে সমস্ত গবেষণা হয়, এগুলোর ঠেলা বুঝে সাদ্দাম। তো যেখানে MIT-র মতো আপনার প্রতিষ্ঠান আছে, সেই দেশ কখনো ইসের সাথে হাঁটতে পারে না, ইরাকের সাথে। তাই হইল। তো এখন দেখেন কি অবস্থাটা একটা দাঁড়াইছে আর কি। হ্যাঁ, যে যখন যা মনে হচ্ছে, দেখেন বুশ নিয়ম আছে, যুদ্ধ বাঁধাতে গেলে কংগ্রেসের পারমিশন নিতে হয়, পারমিশন অনুমোদনকে নেয়। সে একাই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এবং কিভাবে কায়দা করে দেখেন, আমেরিকার সাথে কিন্তু ইরানের একটা কথাবার্তা চলতেছিল পারমাণবিক বিষয় নিয়ে। হ্যাঁ, এবং অনেকে ভাবতেছিলেন যে না, একটা সলিউশনে আসবে, এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী আশাবাদও ব্যক্ত করলেন, এবং বলা হলো যে ভিয়েনাতে একটা বসবো, তারপরে আমরা ঠিক হয়ে যাব। বাস এই যে
মানে একটা আশাবাদ ছিল না, এটা একটা চালাকি, এটা একটা ধোঁকাবাজি। কীরকম আমি বলি, 71-এ যেটা ঘটছে, বঙ্গবন্ধু এবং ইয়াহিয়া খান এবং ভুট্টোর যে আলাপ আলোচনা, এটা সময় ক্ষেপণ, এইটা যুদ্ধের প্রস্তুতির জন্য এটা একটা চালাকি করছিল পাকিস্তানিরা, যে আলাপ আলোচনা চলতে থাকবে, এদিক দিয়ে পাকিস্তান থেকে, পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য আসবে, আসবে ভেতরে থাকবে, তারপরে একটা পর্যায়ে গিয়ে আক্রমণ করবে। এই যে ডায়ালগের নামে একটা প্রতারণা হয়েছিল, এখানেও তাই, আলাপ আলোচনা চলতেছে, কী কারণে, যে টোটাল প্রস্তুতি নিয়ে ইরান আক্রমণ করা হবে, বুঝছেন? এটাও একটা প্রতারণা ছিল আর কি। এবং এই যে মানে এককভাবে ট্রাম্প সিদ্ধান্তগুলো নিচ্ছে, বার্নি স্যান্ডার্স তো বলতেছে, আপনি জানেন বার্নি স্যান্ডার্স একটা মানবতাবাদী আমেরিকান, তাকে নমিনেশন বঞ্চিত করা হয়েছে। এবং আমি মনে করি যে বার্নি স্যান্ডার্সের মতো কোনো ব্যক্তি যতদিন না পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট হবে, মানবতাবাদী, ততদিন পর্যন্ত আমেরিকার ফরেন পলিসি আমার মনে হয় চেঞ্জ হবে না। হ্যাঁ, এখানে আচ্ছা, এখানে আপনি আমি একটা কথা বলেন, হ্যাঁ, সেটা হলো যে মানে ট্রাম্পের ইরানকে আক্রমণ করাটা জরুরি ছিল কি আসলে? মোটেই কি উদ্দেশ্যে সে কাজটা মোটেই জরুরি না। আপনি ধরেন ইরাকে যে আক্রমণ করছিল, এটা তো তারা ম্যাস ডিস্ট্রাকশন ওয়েপন আছে, এরকম একটা অজুহাত দিয়ে তুলছে না, পরে তো দেখা গেল কিছুই না, রাইট? তাই না? পরে তো দেখা গেল কিছুই না। তার অ্যাকচুয়ালি মানে মানে কি বলে যে ওই আমেরিকা আসলে একটা অয়েল কোম্পানি, বুঝছেন? অর্থাৎ যেখানে তেল আছে সেইখানে হচ্ছে আপনার তাদের একটা চোখ পড়বে আর কি। ইটস ইজ নাথিং বাট এ অয়েল কোম্পানি। হ্যাঁ, তো ফলে ওখানে তেল সমৃদ্ধ একটা দেশ ইত্যাদি, বাস একটা অজুহাত তুলে দিল। হ্যাঁ, তো এখানেও তো ইরানের নিউক্লিয়ার যে পাওয়ার বা স্ট্রেংথ, সেইটা তোমার যদি নিউক্লিয়ার পাওয়ার থাকতে পারে, ইরানে থাকতে পারে না, কেন পারবে না? হ্যাঁ, তুমি কি নিউক্লিয়ার পাওয়ারের মানে সোল অথরিটি নাকি? হ্যাঁ, তো আচ্ছা, আমাকে আপনার একটা কথা বলেন, যে জিনিসটা আমি নিজেও খুবই কনফিউজ থাকি মাঝে মাঝে, এবং আমার দর্শকরা নিশ্চয়ই এটা জানতে চান, যে এখন যে যুদ্ধ ধরেন 28 তারিখে শুরু হয়েছে, আজকে 3 দিন হয়ে গেল, আমরা যা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেক দেশই কিন্তু আছে, এরই মধ্যে আপনার যুক্তরাজ্য, তারাও বলছে তাদের বেসগুলো ব্যবহার করতে দেবে, এবং যুক্তরাষ্ট্রের বেস তো বিভিন্ন জায়গায় আছেও, ইউএইতে আছে, কাতারে আছে, বাহরাইনে আছে, অনেক জায়গায় আছে। আমার প্রশ্ন হলো, ইরান কি নিঃসঙ্গ হয়ে যাচ্ছে? মানে ইরানের সঙ্গে তো কাউকে দেখছি না। হ্যাঁ, বলি আপনি যে বললেন যে আমেরিকার বেস, না, আমি একটু বলি, দেখেন নাবিকদের নাকি বন্দরে বন্দরে গার্লফ্রেন্ড থাকে, যেখানে তারা অ্যাঙ্কর করে সেখানে ধরে যে 2 দিন থাকবে, ওখানে তার একটা গার্লফ্রেন্ড থাকে। তো আমেরিকার হচ্ছে যেখানেই পানি সেখানেই আমেরিকার ফ্লিট, বুঝছেন? সারা পৃথিবীটাকে তারা এনসার্কেল করে রাখছে, এবং মিডল ইস্টের অনেক জায়গায় তার ঘাঁটি, হ্যাঁ, অনেক জায়গায় গিয়ে। তো এখন দেখেন অদ্ভুত, আপনি বললেন না যে ইরানকে নিঃসঙ্গ হয়ে যাচ্ছে, মানে মর্মান্তিক। মানে ইরান আমেরিকার ঘাঁটিগুলিতে আঘাত করছে মিডল ইস্টের দেশগুলো, সেইটাতে আমরা বিবৃতি দিলাম, যে এটার বিরুদ্ধে আমরা বিবৃতি দিলাম, অথচ আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে আমরা কোনো বিবৃতি দিলাম না। আপনি দেখছেন প্যারাডক্সটা, দেখছেন? অর্থাৎ স্পষ্টত বোঝা যাচ্ছে যে আমরা আমেরিকার পক্ষ অবলম্বন করছি। পরে অবশ্য আপনার ফরেন মিনিস্টার মানে এমনভাবে কথা বললো যে আগে মনে ছিল না, ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, মানে আমেরিকার ঘাঁটিতে যখন আক্রমণ করছে সেইটা নিন্দাযোগ্য, কিন্তু এই যে ম্যাসাকারগুলি হইল ইরানে এবং আরও কয়েক জায়গায়, হ্যাঁ, সেগুলির ব্যাপারে কোনো কথা নাই, বুঝতে পারছেন? না, ইরানের ম্যাসাকার তো ভয়ঙ্কর, মানে একটা দেশের সর্বোচ্চ যে রাজনৈতিক নেতা তাকে মেরে ফেললে। হ্যাঁ, এবং দেখেন মানে আমি কেন বলতেছি যে সমরবিদ্যায় তারা এত উৎকর্ষ সাধন করছে, পিন পয়েন্ট করতেছে, পিন পয়েন্ট, রাইট? ঠিক আছে, এই ঘরটা আপনি ধ্বংস করে দিতে পারেন, কিন্তু এই ঘরের মধ্যে আপনাকে পিন পয়েন্ট করে হত্যা করা, এটা কিন্তু যাতা উৎকর্ষের ব্যাপার না, বুঝতে পারছেন? যেমন ওই যে লাদেন যাদেরকে মানে হত্যা করছিল আগে আমেরিকা, হ্যাঁ, এই জায়গায় চলে গেছে আপনার। আমার একটা দৃশ্য মনে আছে, এই ইরাক যুদ্ধের সময়, তখন ডিক চেনি ছিল আপনার এই কী বলে যে প্রতিরক্ষা মন্ত্রী, তখন তাকে জার্নালিস্ট জিজ্ঞেস করতেছে যে আপনারা হিউম্যান ক্যাজুয়ালিটি করতেছেন কেন? হ্যাঁ, আপনারা যুদ্ধ করবেন। তখন ডিক চেনি বলতেছে, কোথায় দেখলেন আপনারা হিউম্যান ক্যাজুয়ালিটি? কোথায় দেখেন, সুইচ টিপ দিচ্ছে, সাঁ করে গিয়ে পিন পয়েন্টে সব মানে ওই যে সামরিক স্থাপনায় গিয়ে করতেছে। আপনারা কোথায় দেখতেছেন আপনারা হিউম্যান ক্যাজুয়ালিটি করতেছি? দেখেন না, এই যে
এই যে দেখেন ছাঁ করে গিয়ে সামরিক স্থাপনায় গিয়ে পড়তেছে। তো ফলে এই যে অ্যাকুরেসি, হ্যাঁ, এইটা মানে কি বলবো, তাদের মানে এই সবার মাথাই তো আল্লাহ তৈরি করছে না, তো বিশেষভাবে তাদের এই মাথা তৈরি করলো কিভাবে আল্লাহ, কেন করলো, আমি এটাই বুঝতেছি না। তাহলে এর পরিণতি কি? পরিণতি মানে আমি দু ধরনের পরিণতির কথা বলছি। একটা পরিণতি হলো, আপনি ধরেন এই যুদ্ধের মানে পরিণতি হিসাবে ইরানের কি অবস্থা দেখতেছেন? ইরান কি মানে যুদ্ধে পরাভূত হবে, অথবা আমেরিকা কি ইরানকে দখল করবে, অথবা আমেরিকা কি ইরানে তার পছন্দের একটা সরকার বসাতে পারবে, নাকি যুদ্ধে ইরানের নেতৃবৃন্দে কিছু মৃত্যু ঘটবে, ইরান আবার নতুন করে তাদের মতো করে গড়ে উঠবে? শুনেন, কি হতে পারে? আমি বলি শুনেন, ইরান হ্যাজ এ লং হেরিটেজ, হ্যাঁ, এটা একটা পুরনো সিভিলাইজেশন, এবং ইরান কিন্তু অন্যান্য আরব কান্ট্রিগুলোর চাইতে একটু ভিন্ন। আচ্ছা। আপনি দেখবেন, যেমন ধরেন ইরানের ফিল্ম না, হ্যাঁ, দেখবেন একেবারে আর্টিস্টিক এবং একেবারেই এটাকে কি বলে যে এস্থেটিক ফিল্ম কিন্তু ওখানে হয়, হ্যাঁ, এবং মনেই হয় না যে এটা একটা ইসলামিক কান্ট্রি, ওদের যে ফিল্ম ইন্ডাস্ট্রি। এবং ইরানের মানে আপনার একটা ইন্টেলেকচুয়াল শ্রেণী, একটা পাবলিক ইন্টেলেকচুয়াল শ্রেণী আছে যেটা আপনার ওয়েস্টার্নাইজড, তাদের ওয়েস্টার্নের মতো। এমনি ভাবলে হবে না যে এটা একটা শিয়া প্রধান বা একটা মুসলিম প্রধান, এখানে কিন্তু অনেক মানে উন্নত মানসিকতার লোক আছে। প্লাস হচ্ছে এইটা একটা লং হেরিটেজ আছে ইরানকে পরাভূত করা, মানসিকভাবে পরাভূত করা খুব কঠিন। ফিজিক্যালি আপনি পরাভূত করতে পারবেন, হ্যাঁ, আপনি দুইটাই নিউক্লিয়ার বোমা মাইরে দিলেন জাপানের মতো হিরোশিমা নাগাসাকিতে, আপনি ধ্বংস হয়ে গেল ইত্যাদি। কিন্তু ইরানি জনগণের যে সাদাত্ম্যবোধ, তাদের যে যাত্রাভিমান, হ্যাঁ, তাদের যে ঐতিহ্য, তাদের যে কি বলে যে এক ধরনের সাংস্কৃতিক অনন্যতা, হ্যাঁ, সেইটাকে আপনি পরাভূত করতে পারবেন না। আপনি এই ফিজিক্যালি বা ভৌত মানে কি বলে যে ভৌত কাঠামোগুলো ধ্বংস করতে পারবেন, কিন্তু আপনি মানুষের মনস্তত্ত্ব আপনি ধ্বংস করতে পারবেন না ইরানে। এবং আপনাকে করতে গেলে এটা একটা ভিয়েতনামের মতো আপনাকে একটা লং জার্নিতে যাইতে হবে, হ্যাঁ, এবং তাতেও আপনি কিছু করতে হবে। যেমন আজকে ভিয়েতনাম কী হয়েছে, আপনি দীর্ঘদিন তো সেখানে যুদ্ধ করলেন, তা আজকে কি ভিয়েতনামের অবস্থা কি দেখেন, সেটা একটা, হ্যাঁ। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই যুদ্ধে যদি ট্রাম্প সাময়িকভাবে বিজয়ীও হয়, কিন্তু আলটিমেটলি লং রানে এটা পারবে না, যুক্তরাষ্ট্রের জন্য কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না, এটা পারবে না, কারণ এটা অ্যাকচুয়ালি পারা যায় না, হ্যাঁ, এটা এইসব পারা যায় না। যারা নিজস্ব সংস্কৃতিতে বলিয়ান, যারা নিজস্ব ঐতিহ্যে বলিয়ান, হ্যাঁ, তাদেরকে পরাভূত করা খুব কঠিন কাজ। এটা সাময়িক একটা আপনি দখলদারিত্ব নিতে পারবেন, হ্যাঁ, দখলদারি নিতে পারবেন, কিন্তু আলটিমেটলি এটা হবে না, হ্যাঁ। এর বিপরীতে আরেকটা প্রশ্ন, সেটা হলো যে এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, যদি আমি ধরে নিচ্ছি যদি আরো 7-8 দিন চলে, তাহলে এর কি প্রতিক্রিয়া আমাদের উপর পড়তে পারে? ওর বাবা, সাংঘাতিক প্রতিক্রিয়া। দেখেন, মানে আমাদের সারা বিশ্বে অবশ্য এনার্জি সিকিউরিটি ইজ অ্যাট রিস্ক। রিস্ক কেন দেখেন, একটা হচ্ছে যে আপনার তেলের দাম কিন্তু মানে এক লাফে জাম্প করে কিন্তু 10% বেড়ে গেছে, এখন ব্যারেল প্রতি কিন্তু $80, হ্যাঁ, এটা অনেকে সাসপেক্ট করতেছে এটা $100 চলে যেতে পারে, ঠিক আছে। এবং হরমুজ প্রণালী হচ্ছে আপনার অয়েল এবং এলএনজি এই ট্রেডের একটা খুবই ক্রুশিয়াল একটা জায়গা, হরমুজ প্রণালী, জি, ঠিক আছে, এটা ক্রুশিয়াল জায়গা, বিশেষ করে অয়েল এবং এলএনজি ট্রেড। তো সেইটা তো বন্ধ হয়ে গেছে। এবং দেখেন আমাদের কিন্তু কিছু শিডিউল আছে, মার্চ থেকে মে পর্যন্ত অনেকগুলো কার্গো শিপমেন্ট কিন্তু শিডিউল করা আছে এলএনজির, এটা রিস্কে পড়ে যাচ্ছে, তাই না? মানে হরমুজ প্রণালী যদি আপনার খুলে দেওয়া না হয়, তাহলে তো এই কার্গোগুলো আসবে কীভাবে, এই এলএনজি আসবে কীভাবে, এই শিডিউলগুলি ডিসরাপ্টেড হবে না? তো ফলে যখন আপনি অয়েলের দাম বাড়বে, হ্যাঁ, বাড়তেছে তো বাড়তেছে এবং জাম করতেছে রীতিমতো, হ্যাঁ, তো ফলে এইটা কী হবে, এইটার ইমপ্লিকেশন কী হবে, এইটার সাইড এফেক্টগুলি কী হবে? অয়েলের দাম বাড়া মানে হচ্ছে আপনার আপনার এসেনশিয়াল কমোডিটির উপর এটার প্রভাব পড়া, রাইট, ঠিক আছে, এসেনশিয়াল কমোডিটির প্রভাব পড়া, এবং মানে এন্টায়ার এনার্জি সিকিউরিটিটা আপনার ডিসরাপ্টেড হয়ে যাবে যদি এই যুদ্ধ বেশি দিন কন্টিনিউ করে, এবং মানে হরমুজ প্রণালী সহ অন্যান্য জিনিসগুলি যদি স্বাভাবিক অবস্থায় ফিরে না আসে। এবং আমি বলি কি, এই অবস্থার মধ্যে আমাদের অনেক কিছু করণীয় আছে, হ্যাঁ, এটা বলবো এটা, জি প্লিজ বলেন। আমাদের এখন দরকার হচ্ছে কি জানেন, একটা টাস্ক ফোর্স গঠন করা,
একটা টাস্ক ফোর্স আচ্ছা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে। সেই টাস্ক ফোর্স সব কিছু মনিটর করবে। ওকে। কীরকম মনিটর করবে? একটা হচ্ছে যে মিডল ইস্টে যারা রিস্ক জোনে আছে আমাদের প্রবাসীরা, কিছু সেফ জোন নিশ্চয়ই আছে, কিন্তু যারা রিস্ক জোনে আছে তাদেরকে রেস্কিউ করা। আচ্ছা। এবং এটা রেস্কিউ করতে গেলে এই টাস্ক ফোর্স ওই সব দেশের যে দূতাবাসগুলি আছে তাদের সাথে যোগাযোগ রাখবে এবং কীভাবে ঝুঁকিপূর্ণ এলাকাগুলি থেকে আমাদের রেস্কিউ করে। আমরা কিন্তু এগুলো আগে করছি, ইরাক যুদ্ধের সময় কিন্তু আমরা নিয়ে আসছিলাম। ইভেন 2011 সালে যখন গাদ্দাফির পতন হইল তখনও কিন্তু আমরা ওখান থেকে অনেককে ফেরত নিয়ে আসছিলাম। তো এখন ধরেন যে ঝুঁকিপূর্ণ যারা আছে তাদেরকে ফেরত নিয়ে আসা এক। 2 নম্বর হচ্ছে আপনার এই যে তেলের দাম বাড়ার কারণে বা অন্য যে কোনো কারণ হোক আমাদের যাতে নিত্যপণ্যের বাজার অস্থির হয়ে না ওঠে, কারণ এখানে তো অসৎ ব্যবসায়ীর কোনো মানে সংখ্যা নিরূপণ করা যায় না। অসংখ্য সিন্ডিকেট আছে এবং অসৎ ব্যবসায়ী আছে, তারা একটা সুযোগ নেবে। এটা একটা মানে যত না বাড়ানো যেতে পারে তার চেয়ে বেশি বাড়ায় দিবে আর কি। হ্যাঁ, কারণ এটা সুযোগ সন্ধানী থাকবে। তো এই সিন্ডিকেটগুলিকে কন্ট্রোল করা, বাজার নিয়ন্ত্রণ করা, তারপরে এই আইওএর সাথে যোগাযোগ করে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ ইমিগ্রেশন, তাদের সাথে যোগাযোগ করে ওই ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আমাদের প্রবাসীদের ফেরত আনার একটা ব্যবস্থা করা। আমাদের শ্রমবাজার যাতে ঝুঁকিপূর্ণ না মানে ঝুঁকিতে না পড়ে এই কি বলে যে মিডল ইস্টে, সেটার একটা আপনার কি বলে যে ইয়ে করা, ব্যবস্থা নেওয়া। কারণ আমাদের দেখেন আমাদের রেমিটেন্স তো হচ্ছে আমাদের একটা অর্থনীতির একটা অন্যতম, তাই না? এখন তো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে রেমিটেন্সের তো বিরাট। যেমন আমরা গত 18 মাস ভালো ছিলাম অর্থনৈতিকভাবে, তেমন কোনো বড় ধরনের দুর্গতি হয় না। এটার একটা বড় কারণ কিন্তু রেমিটেন্স। হ্যাঁ, তো ফলে এই রেমিটেন্সের একটা ঝুঁকিতে পড়বে, সেইটা কিভাবে মোকাবেলা করা যায় মানে প্রত্যেকটা বিষয় হ্যাঁ একটা টাস্ক ফোর্সের আওতায় আনতে হবে। এবং টাস্ক ফোর্স প্রধানমন্ত্রীর নেতৃত্বে হোক বা যেভাবে হোক মন্ত্রণালয়গুলির একটা কোঅর্ডিনেশনের মাধ্যমে হইতে পারে। হ্যাঁ, একটা টাস্ক ফোর্স মানে তারা এগুলো মানে মনিটর করবে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। জি, অনেক ধন্যবাদ জনাব মাহবুব কামাল। আমরা আসলে বর্তমানে যে সংকটের প্রকৃতি সম্পর্কে জানলাম এবং এখানে আসলে আমাদের তেমন কিছু করার নাই, কিন্তু তারপরে যতটুকু করার যেতে পারে সে ব্যাপারে মাহবুব কামাল সাহেবের যে পরামর্শ, একটা টাস্ক ফোর্স গঠন করা এবং তার মাধ্যমে তড়িৎ গতিতে এগুলি সবগুলি সম্পন্ন করা। শেখ হাসিনা সরকারের সময় তার যাবতীয় গুম খুন বা ফ্যাসিজমের বিষয়ে তিনি তুলে ধরবেন। জুলাই মানবতা বিরোধী অপরাধের বর্ণনা সেখানে উঠে আসবে। আগামী দিনে আমি মনে করি এটা রাষ্ট্রদ্রোহী মামলা হবে ডক্টর ইউনূস এই সংবিধান লঙ্ঘন। এবং রাষ্ট্রপতির কি হবে? মানে রাষ্ট্রপতিও তো তাহলে সেই হিসেবে সংবিধান লঙ্ঘন করেছেন। তিনি যদি কেউ, আমি একটা কথা পরিষ্কার, বঙ্গবন্ধুর 2 কন্যা নির্বাচিত প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা সদ্য শেখ রেহানা আপাও এখানে ছিলেন। ওনাদেরকে হত্যার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। এই প্রমাণগুলো আপনাদের কাছে কোথায়? মানে প্রমাণগুলো কোথায়? আপনারা আন্তর্জাতিক আদালতে আপনি একটা মামলাও করেছেন, তারপরে কি হয়েছে? আমি শেখ হাবিবুল আলম, যিনি 32 নম্বরের নেতৃত্ব দেওয়ার কারণে পুরস্কৃত হয়েছে, 3টা মন্ত্রণালয় তাকে দেওয়া হয়েছে, যে 32 নম্বর জ্বালিয়ে দেওয়া, এবং আপনার ইসরাক হোসেন। এই নির্বাচনটা হয়ে গেল, সেখানে দেশি বিদেশি পর্যবেক্ষকরা আসছেন, সবাই মোটামুটি ধরেন ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ, IRI থেকে শুরু করে প্রায় 20 বছর 5 মাস আন্ডার দি লিডারশিপ অফ হার এক্সেলেন্সি শেখ হাসিনা ক্ষমতায় ছিল। সেই দলকে বাদ দিয়ে যদি আপনি বলেন যে ফেয়ার ইনক্লুসিভ, টিআইবি তো বলেছে যে এটা ভালো নির্বাচন, জামাত ইসলামও তো বলেছে যে এটা ইঞ্জিনিয়ারিং হয়েছে। বাংলাদেশে এমনকি একটা নির্বাচনও আছে যেখানে আসলে ধরুন যখন আপনারা হেরে গেছেন তখন আপনারা বলেছেন সূক্ষ্ম কারচুপি, যেহেতু একতরফা নির্বাচন, এটা আমিডামি নির্বাচন, জামাত এবং বিএনপি, যেমনটা 24-এ আপনারা করেছিলেন সেরকমটা। আমরা কাউকে বাদ দিইনি শারমিন চৌধুরী, আমরা কিন্তু সবাইকে ওয়েলকাম করেছি, তারা আসেন না। যে অংশগ্রহণ করে কি হয় সেটা তো 18-তে দেখেছে, আবার কেন এটা কয়বার বেল তোলা যাবে? জি, 2024-এর 5ই আগস্টের পরে মনে করা হয়েছিল যে আমরা এই পৃথিবীর মানচিত্রেই নাই। এখন কি আপনার চোখে চেঞ্জ মনে হচ্ছে না? সংসদেও নাই, নির্বাচনেও থাকার সুযোগ হয় নাই আপনাদের। মানে এখন কোনো তেমন কর্মসূচিও দেখা যাচ্ছে না। আপনারা যে নো ভোট ক্যাম্পেইন চালিয়েছিলেন সেটিরও যে খুব প্রভাব পড়েছে আওয়ামী লীগ আতঙ্ক জানা যাচ্ছে। এটি আসলে আপনারা কিভাবে নিচ্ছেন? মানে যে শেখ হাসিনার সময়, বস্তুত শেখ হাসিনার দ্বারাই নিয়োগকৃত রাষ্ট্রপতি, তিনি এখন এই ধরনের কথা বলবেন বলে ড্রাফট হিসেবে আমরা জানতে পারছি, গণমাধ্যমে আসছে। তো যে কথা আপনাকে ধন্যবাদ। প্রথম কথাটা হলো রাষ্ট্রপতি 12ই মার্চ যে নতুন সংসদে বক্তব্য রাখবেন, এটা মিডিয়াতে আসছে, আমি দেখি নাই। প্রথম কথা হলো আমি দেখি নাই, আমার
দৃষ্টিগোচর হয় নাই, কিন্তু হয়তো আপনি যে কথা বলছেন, তো এটা দেখার বিষয় যে উনি কি বলেন, উনি কি বক্তব্য দেন, তারপরে হয়তো এটা নিয়ে কমেন্ট করা যাবে। আমি যে কথাটা বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় উনাকে এবং জাতীয় সংসদে উনাকে রাষ্ট্রপতি দায়িত্ব দেওয়া হচ্ছে। দীর্ঘদিন উনি দায়িত্ব পালন করছেন এবং এখন উনার যে পরিস্থিতি, বিগত আহ, যে দখলদার রেজিম ডক্টর ইউনূসের নেতৃত্বে যারা জোর করে ক্ষমতা দখল করেছে, দখল করার পর তারা রাষ্ট্রপতিকে কিভাবে রেখেছে, উনি উনার একটি ইন্টারভিউতে বলেছেন যে উনার প্রেস উইং নাই, উনার কোনো সেক্রেটারি নাই, উনাকে একরকম গৃহবন্দী, একরকম নাই, উনি যেটা বলেছেন, যদিও আমার সাথে ওনার ব্যক্তিগত কোনো কানেক্টিভিটি নাই, তারপরেও যেভাবে মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি যে উনি গৃহবন্দীর মতো উনাকে রাখা হয়েছে। এবং এই যে যিনি এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি এই ধ্বংসের জন্য দায়ী, দেশের গণতন্ত্র, দেশের সার্বভৌমত্বকে বিক্রি এবং বিশেষ করে ইকোনমি ধ্বংস এবং দেশের প্রত্যেকটি অর্গানকে ধ্বংস করার জন্য, বিশেষ করে ধানমন্ডির ৩২ নম্বর জাতির পিতার যে ঐতিহাসিক বাড়ি জ্বালিয়ে দেওয়া এবং পরিবেশ নষ্ট, তার একজন উপদেষ্টা রেজওয়ানা হাসান, যিনি পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, সিলেটের ৫,০০০ কোটি টাকা আর পাথর উনার নেতৃত্বেই লুট হয়েছে, এটা আপনারা দেখেছেন। এবং এটার জন্য সিলেটবাসীর পক্ষ থেকে, আমি সিলেটের নির্বাচিত মেয়র হিসাবে আমরা প্রস্তুতি নিচ্ছি মামলা করার জন্য। তো এবং পরিবেশের বিভিন্ন জায়গায় না, আপনি যে অভিযোগগুলো তুলছেন সেগুলো আরো অনেক হয়তো আপনি করতে পারবেন। মামলা করার প্রস্তুতির কথা বলছেন, আগের মামলারও কি হলো সেই বিষয়ে আপনার কাছে পরে আসবো, কিন্তু আমি রাষ্ট্রপতি ইস্যুটা শেষ করি আপনার মন্তব্য জেনে যে তাহলে আপনি এটি যেহেতু শোনেন নাই, এই বিষয়ে আপনি এখন মন্তব্য করবেন না। 12ই মার্চ আমি না জেনে বিষয়টা 12 তারিখ উনার বক্তব্যের পরেই আমি হয়তো 13 তারিখ আপনার সাথে আরেকটি প্রোগ্রাম করে এই বক্তব্য দিতে পারি, তখন আমার কমেন্টটা এটুকু তো শুনেছেন জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী তার যে সাক্ষাৎকারে তিনি বলছেন যে তাকে রাখলে তিনি রাষ্ট্রপতি হিসেবে থাকতে আগ্রহী। এটি আসলে আপনারা কিভাবে দেখছেন? না হয় এই সময় আপনি বলছেন দখলদার সহজেই যে শব্দগুলো ব্যবহার করলেন, মানে ডক্টর ইউনূসের সেই অন্তর্বর্তী সরকার যেখানে তিনি একরকম গৃহবন্দী ছিলেন তার সাক্ষাৎকারে উঠে এসেছে, কিন্তু এখন তিনি বলছেন তাকে রাখলে তিনি সামনে থাকতে চান। এটিকে আপনারা কিভাবে দেখছেন? না, বিষয়টা এটা উনার তো টেনিয়র 5 বছর, হ্যাঁ, উনার বোধহয় আরো 2 বছর আছে। তো বিষয়টা হলো যে এটা উনার একান্ত ব্যক্তিগত বিষয় যে উনি কি করবেন এটা তো উনার বিষয়, তো আমরা বলতে পারি না বা আমরা ডিকটেটও করতে পারি না। তো এখন ও দেখার পালা, উনাকে রাখে কিনা, আবার উনি থাকতে চান কিনা, এটাও বা থাকলে চাইলেও উনাকে রাখবে কিনা এটা দেখার বিষয়। এবং আমি মনে করি 12 তারিখের পরেই অনেক কিছু খুলাসা হবে, তখন আমরা এগুলা কমেন্ট করতে পারবো আর কি। মানে রাখবেন কিনা, থাকবেন কিনা, এগুলো হয়তো দেখার বিষয়, কিন্তু আপনাদের অবস্থান কি? মানে আপনারা কি চান রাষ্ট্রপতি তিনি তার টেনিউর ফুলফিল করুক, নাকি তিনি আসলে? দেখেন, আমি একটা কথা বলি যে একটি নির্বাচিত সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি নির্বাচিত সরকারকে বেসিক্যালি একটি জঙ্গি হামলার মধ্যে দিয়ে 2024 সালের 5ই আগস্টে তারা হটিয়েছিল। এবং একটি নির্বাচিত সরকারকে যখন মানে হটিয়ে জোর করে নির্বাচিত প্রধানমন্ত্রীকে এক্সাইলে পাঠিয়ে দেওয়া, সরকারি আপনারা দেখেছেন যে একটি প্রটোকলের মধ্যে দিয়ে উনাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং এরপরে তারা মানে সংবিধান বহির্ভূত যে কাজ প্রত্যেকটি কাজই সংবিধানের ভিত্তিতে হয় নাই। আগামী দিনে আমি মনে করি এটা রাষ্ট্রদ্রোহী মামলা হবে ডক্টর ইউনূস এই সংবিধান লঙ্ঘন এবং অবৈধভাবে ক্ষমতা দখলের জন্য। আপনি জানেন যে ক্ষমতা দখলের জন্য মানে যে জাজমেন্ট বা বিচার হবে, সেই বিচারটা হবে ক্যাপিটাল পানিশমেন্ট, যে জোর করে ক্ষমতা দখল। ডক্টর ইউনূস কিন্তু জোর করে ক্ষমতা দখল করার জন্য এবং একটি নির্বাচিত সরকারকে, নির্বাচিত প্রধানমন্ত্রীকে মানে জোর করে সরানোর জন্যই আগামী দিনে তার বিচার হবে বলে এটা দেশবাসী মনে করে, আমরাও মনে করি। জি, ডক্টর ইউনূসের বিচারের কথা বলছেন, আর রাষ্ট্রপতির কি হবে? মানে রাষ্ট্রপতিও তো তাহলে সেই হিসেবে সংবিধান লঙ্ঘন করেছেন। তিনি যদি কেউ, আমি একটা কথা পরিষ্কার করতে চাই, এখনো তিনি সামনে থাকতে চান। জি শারমিন চৌধুরী, আমি একটা বলতে চাই যে সংবিধান কেউ লঙ্ঘন যদি করে, এটা রাষ্ট্রপতি হোক আর প্রধানমন্ত্রী হোক আর ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হোক আর স্বরাষ্ট্রমন্ত্রী হোক বা বর্তমান সরকারের যারা আছেন, তারাও যদি সংবিধান লঙ্ঘন যদি করে, তারা অবশ্যই বিচার হবে।
সংবিধান লঙ্ঘন হলে তো বিচার হবে, এটার পানিশমেন্ট তো ক্যাপিটাল পানিশমেন্ট। জি, এটা আমরা সংবিধান মানে যদি মানি, রাষ্ট্রপতি কি সংবিধান লঙ্ঘন করেছেন নাকি করেন নাই? রাষ্ট্রপতি যদি সংবিধান টাইম উলছে, এটা সময়ই বলে দিবে, সামনেই বলে দিবে। এখনো পর্যন্ত সময় বলছে না, মানে সেই সরকারকে, যেই সরকারকে আপনারা অবৈধ দখলদার বলছেন তাদেরকে শপথ পড়িয়েছেন এবং তখন না হয় অবরুদ্ধ অবস্থায় ছিলেন, গৃহবন্দী নানান কিছু ছিলেন, এখনো তিনি সেগুলো বলছেন, কিন্তু এখনো তিনি থাকতে চাইছেন, সেটিকে যে না, আমি শারমিন চৌধুরী, আমি কিন্তু ক্লিয়ারলি বলছি যে আপনি কথাটা বলছেন, যদি উনি লঙ্ঘন করে থাকেন অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন উনি লঙ্ঘন করে থাকেন, তো অবশ্যই তার বিচার হবে এবং বিচার হওয়া তো সমীচীন। আমি বলতে আইনের ঊর্ধ্বে কেউ না। যেমন ডক্টর ইউনূসের নেতৃত্বে, ডক্টর ইউনূস কিন্তু 2024 সালের 5ই আগস্টে দেশে আসার আগেই নির্দেশ দিয়েছিলেন, প্যারিসে বসেই নির্দেশ দিয়েছিলেন যে এই যে বেকুয়াম যে 3 দিন যে সময়, এই 3 দিন উনি দেশে কেন আসেন নাই, এই মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যানের সাথে উনি জড়িত ছিল। এটা তো আপনি যেহেতু এখন স্টেটে আছেন, ইউনাইটেড স্টেটে, আপনি দেখেছেন উনি সেখানে যে ক্লিন্টন ফাউন্ডেশনে মাহফুজুল আলম সহ এই সমন্বয়কদের উনি পরিচয় করিয়ে দিয়ে বলেছিলেন দে আর দি মাস্টার প্ল্যানার, যে এরা কিন্তু মেডিকুলাসলি ডিজাইন মাস্টার প্ল্যান করে এই সরকারকে হটিয়েছে একটি জঙ্গি হামলার মাধ্যমে। উনি যদিও জঙ্গি হামলা বলেন না, এটা দেশবাসী বা আমরা সবাই কিন্তু যারা মুক্ত চিন্তার মানুষ, তারা মনে করে যে 5ই আগস্টে 2024 সালে একটি জঙ্গি হামলা হয়েছে, একটি নির্বাচিত সরকারকে হটিয়েছে, এটার জন্যই তাদের বিচার হবে। এবং সেখানে বসে কিন্তু বঙ্গবন্ধুর 2 কন্যা, নির্বাচিত প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা সদ্য শেখ রেহানা আপাও এখানে ছিলেন, ওনাদেরকে হত্যার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল এবং লিটারেলি কিন্তু তারা হত্যাই করত। কিন্তু যেহেতু সেখানে আইন শৃঙ্খলা সেখানে এসএসএফ বা সেখানে যারা দায়িত্বশীল, তারাই কিন্তু এটাকে এবং মোটামুটি একটি সেভ করেছিল তৎকালীন সময়। তো এই পরবর্তী কি ঘটেছে এটা আপনারা সবাই জানেন, এবং পরবর্তী সময় তারা জোর করে উনাকে দেশের বাইরে নিয়ে গিয়েছে এবং এর পরবর্তী ঘটনাগুলো সবই জানেন। তো আমি বলতে চাই যে জিনিসটা, এখানে অনেক বিষয় আছে এখনো হাইড, অনেক বিষয় সামনে খুলাসা হবে, কি ঘটেছিল, কি হয়েছে, দেশবাসী কি মনে করে, এবং আগে যে ঘটনার জন্য যারা মাননীয় প্রধানমন্ত্রীকে বা আওয়ামী লীগকে বা সরকারকে দায়ী করেছিল, যে আবু সাইদ, মুগ্ধ, আরো যাদেরকে হত্যা করেছিল, এই যে মেডিকুলাস ডিজাইন করে সরকার হটানোর জন্য এবং সরকারকে বেকায়দায় পালানোর জন্য, শেখ হাসিনার উপর ব্লেম দেওয়ার জন্য এদেরকে তারা হত্যা করেছিল স্নাইপার দিয়ে, এবং স্নাইপার ট্রেন পিপুল তারা বিভিন্ন জায়গা থেকে হায়ার করে এনে যে সরকারকে বেকায়দায় পালানোর জন্য, সরকারকে মানুষের কাছে অগ্রহণযোগ্য করার জন্য, এবং সরকারকে যে মানুষের কাছে এগুলো আপনারা অভিযোগ করছেন, কিন্তু এই প্রমাণগুলো আপনাদের কাছে কোথায়? মানে এই প্রমাণগুলো কোথায়? আপনারা আন্তর্জাতিক আদালতে আপনি একটা মামলাও করেছেন, তারপরে কি হয়েছে সেই মামলাটা এখনো ইনকোয়ারি চলছে। আপনারা জানেন যে এগুলার অনেক সময় লাগে এবং তারা কিন্তু ইনকোয়ারি করে একটা পর্যায়ে, আমি মনে করি যে আগামী দিনে সবই পরিষ্কার হবে। অনেকটা কিন্তু মানুষের কাছে খোলাসা হয়েছে কি ঘটেছিল, কি ঘটেছে, আগামী দিনে কি ঘটবে সবই কিন্তু, এবং একটি রাষ্ট্রকে কিভাবে মানে একটা শান্তিপ্রিয় একটি মনে করেন আমরা একটি নির্বাচিত সরকার এবং দেশের একটি কঠিন পরিস্থিতির মধ্যে তারা কিন্তু এই রাষ্ট্রটাকে ধ্বংস করে দিয়েছে। আপনি যেহেতু অভিযোগের কথাগুলো বলছেন, এখনো পর্যন্ত প্রমাণ হয়ে যাবে বা আপনি বলছেন প্রমাণ খোলাসা হবে, এখনো যেহেতু হয় নাই, মানে আপনি যেমন তড়িৎ গতিতে অভিযোগগুলো করছেন, ঠিক এরকমই তড়িৎ গতিতে এনসিপি, জামাত এখন বা রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন বিএনপি, তারাও তড়িৎ গতিতে আপনাদেরকে এরকম অভিযোগ করেন। অভিযোগের জায়গাটাকে তুলে রেখে আমি আসলে এই প্রশ্নটা আপনার কাছে তুলে রেখে এই প্রশ্নটা করছিলাম যে যদি ডক্টর ইউনূসকে আপনি রাষ্ট্রদ্রোহী বলেন, বিচার হবে, তাহলে কি রাষ্ট্রপতির হবে কিনা? না, আমি একটা কথা বলি আপনাকে, যে প্রথমে কিন্তু আমরা অভিযোগ খণ্ডন করতে পারি নাই, যে মানুষকে তারা ভুল বুঝিয়েছিল। মানুষ কিন্তু অনেক আমাদের মা বোন বা আমাদের তরুণ সমাজ, ছাত্র সমাজ, তারা বলেছিল যে সরকার এটার জন্য দায়ী। কিন্তু পরবর্তীতে কিন্তু এই যে যারা জুলাই যোদ্ধা বা যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল, যারা এই যে আপনার ছাত্ররা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, তারাই কিন্তু এক একজন কিন্তু বলছে যে কি হয়েছিল, কিভাবে ঘটেছিল। এবং আপনি দেখেছেন হাসিবুর রহমান করে একটি ছেলে, সে নিজেই কিন্তু বলেছে যে আমরাই তো আপনার টেলিভিশনে দিয়ে দিয়েছি, আগুন দিয়েছি, আমরা কিন্তু মেট্রো রেল জ্বালিয়েছি। কেন? আন্দোলনকে বেগবান করার জন্য।
বিএনপির এক নেতা মিস্টার বাচ্চু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সেক্রেটারি, উনি কিন্তু বলেছে যে 16 জন পুলিশ হত্যার মধ্যে দিয়ে আমরাই তো শুরু করেছি এটা, আমরাই সিরাজগঞ্জ থেকে। উনি কিন্তু দম্ভ করে বলেছিল। এরকম জামাত ইসলামের, ইসলামী ছাত্র শিবির বা এনসিবির যারা নেতারা, তারা কিন্তু প্রকাশ্যেই বলেছে যে আমরা, আপনি দেখেছেন যে যাকে এই সরকার, বর্তমান সরকারের যিনি যোগাযোগ মন্ত্রী মিস্টার শেখ হাবিবুর রহমান, শেখ হাবিবুল আলম, যিনি 32 নম্বরের নেতৃত্ব দেওয়ার কারণে পুরস্কৃত হয়েছে, 3টা মন্ত্রণালয় তাকে দেওয়া হয়েছে, যে 32 নম্বর জ্বালিয়ে দেওয়া, এবং আপনার ইসরাক হোসেন, সাদেক হোসেন খোকার ছেলে, উনিও পুরস্কৃত হচ্ছেন, উনি বেকুটা পাঠিয়েছিলেন যেখানে মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী দেওয়া হয়েছে। তো এরা তো প্রকাশ্যেই, এটা কিন্তু দেশবাসীর কাছে পরিষ্কার হয়েছে। আমরা যে অভিযোগ করছি শারমিন এই চৌধুরী, এটা কিন্তু ঠিক না। এখন এটা প্রমাণ করার বিষয়, আপনি বলতে পারেন যে এটা প্রমাণ করার, প্রমাণ তো অবশ্যই হবে, আচ্ছা, তো প্রমাণিত একদিন দেশবাসীর না কাছে একদিন হবে। পরিষ্কার হবার পরেও মানে এই যে নির্বাচনটা হলো, এই নির্বাচনটা হয়ে গেল, সেখানে দেশি বিদেশি পর্যবেক্ষকরা আসছেন, সবাই মোটামুটি ধরেন ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ, আইআরআই থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন দেশের ভেতরেও আছে, তারা আসলে নির্বাচনটাকে মোটা দাগে ভালো নির্বাচন বা খুব বিতর্কিত বলবার মতো কিছু তারা পেলেন না। জি, তাহলে আমি আপনাকে বলি, আপনি আপনি অত্যন্ত একজন মানে বিজ্ঞ, দীর্ঘদিন মিডিয়াতে কাজ করেন, আপনি বাংলাদেশেও কাজ করেছেন। আমি আপনাকে বলি, যেহেতু একতরফা নির্বাচন, এটা আমিডামি নির্বাচন, জামাত এবং বিএনপি তারা দীর্ঘদিন তাদের এলাইজ, আপনি তো এটা পরিষ্কার, আপনি বাংলাদেশের মানুষ, আমরা, আপনারও জন্ম বাংলাদেশে, আমারও জন্ম বাংলাদেশে। তো আমরা এখানে অনেক কিছু, যদি আওয়ামী লীগের মতো একটি বিশাল রাজনৈতিক সংগঠন, আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগ যদি কোনো ভুল করে, আমি যদি কোনো খারাপ কাজের সাথে জড়িত হই, আমি হত্যা খুনের সাথে জড়িত, আমার বিচার হবে। কিন্তু একটি রাজনৈতিক দল, যে দলের জন্ম হয়েছিল 1949 সালে, যে দল এই অঞ্চলের মানুষের অধিকার আদায়ের জন্য জন্ম হয়েছিল, এই বাংলাদেশ আওয়ামী লীগ, 52-এর ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 6 দফা আন্দোলন, প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনের সাথে একটি বিশাল রাজনৈতিক দল, যে দল প্রায় 20 বছর 5 মাস আন্ডার দি লিডারশিপ অফ হার এক্সেলেন্সি শেখ হাসিনা ক্ষমতায় ছিল, সেই দলকে বাদ দিয়ে যদি আপনি বলেন যে ফেয়ার, ইনক্লুসিভ একটি ভালো নির্বাচন হয়েছে, এটা আমি বলছি না, ধরেন আন্তর্জাতিক সংস্থা যারা আসলো তারা তো এরকমটাই বললো, আন্তর্জাতিক সবাই তো আসে নাই, আন্তর্জাতিক সবাই আসে না, যারাই আসেছিল, আমি আপনার এই যে মেডিকুলাস কে আসে নাই, জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী আসে নাই কে? আমি বলি, আপনি টিআইবি তো বলেছে যে এটা ভালো নির্বাচন, জামাত ইসলামও তো বলেছে যে এটা ইঞ্জিনিয়ারিং হয়েছে। তো আমি বলতে চাই যে আমি আপনাকে এই কথাটা বলতে, হ্যাঁ, এটা জামাত ইসলাম বলেছে, টিআইবিও কিছুটা কোথাও কোথাও কিছু ঘটনার কথা টিআইবিও উল্লেখ করেছে, কিন্তু বাংলাদেশে এমন কি একটা নির্বাচনও আছে যেখানে আসলে ধরুন যখন আপনারা হেরে গেছেন তখন আপনারা বলেছেন সূক্ষ্ম কারচুপি, যখন বিএনপি হেরে গেছে বিএনপি বলেছে সূক্ষ্ম কারচুপি, মানে আমাদের ইতিহাসে তো কারচুপি ছাড়া কোনো নির্বাচন দেখিনি। না, আমি আপনাকে বলতে চাই, আপনি কিভাবে একটি ভালো নির্বাচন বলবেন, যে নির্বাচনে একটি বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে, যে নির্বাচনে আপনি একটি বিশাল রাজনৈতিক দল, এবং আপনি জাতীয় পার্টি তো ইলেকশন করতে দেয় নাই, মানে দিয়েছে কিন্তু তাদের কোনো অ্যাক্টিভিটি করতে দেয় নাই, আর আরো প্রগ্রেসিভ পলিটিক্যাল পার্টি অনেকগুলো আছে যাদেরকে নির্বাচন ঠিক মতো করতে দেয় নাই। তো এটা জামাত এবং বিএনপির এবং আমি মানে আমরা মোটামুটি এখন দেখেন, যেমনটা 24-এ আপনারা করেছিলেন সেরকমটা, এটা 26-এ আমরা করেছি, কিন্তু আমরা কাউকে বাদ দিই নাই শারমিন চৌধুরী, আমরা কিন্তু সবাইকে ওয়েলকাম করেছি, তারা আসেন নাই। যেমন জাতীয় পার্টি আসছে কিন্তু করতে পারে নাই আপনার ভাষায়। না, আওয়ামী লীগকে তারা বাদ দিয়েছে, আওয়ামী লীগকে তারা যেতে দেয় নাই নির্বাচন, আমরা কিন্তু যেতে চেয়েছিলাম, আমরা কিন্তু নির্বাচন করতে চেয়েছিলাম, কিন্তু আমরা তাদেরকে ওয়েলকাম করেছি, তারা নির্বাচনে অংশগ্রহণ করে না, এটাই হলো ডিফারেন্স। 18-তে তারা একবার শিক্ষা পেয়েছে যে অংশগ্রহণ করে কি হয়, সেটা তো 18-তে দেখেছে, আবার কেন নেড়া কয়বার বেল তলায় যাবে। জি, এইটা বুঝছি, কিন্তু আমি এটা বুঝেছি, কিন্তু আপনি যে কথা বলেছেন, কিন্তু আমার কথাটা হলো আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সরকার বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু কাউকে নির্বাচন থেকে বাইরে রেখে নির্বাচন করতে চায় না, নির্বাচনে ওয়েলকাম করা হয়েছে, নির্বাচনে তারা পার্টিসিপেট করেন নাই, এবং তারা কোন কারণে করেন নাই, কি কারণে করেন নাই, এটা তারাই বলতে পারেন, কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে, তারা তো বলেছেন তাদের অভিজ্ঞতা 18-তে যা হয়েছে, ফলে তারা জান না। আমি একটা কথা বলি, আমি আসলাম আপনার কথা যে সত্যি আমরা হয়তো আওয়ামী লীগের সময় তারা নির্বাচনে অংশগ্রহণ করেন নাই আওয়ামী লীগের কারণে, আমি মানলাম। আমি যে ভুলটা করেছি এটাকে আপনি করবেন, আপনি কি আবার করবেন? এটা কি গণতন্ত্র? তার আগে আপনারা এটা কি বলেছেন যে আপনারা ভুলটা করেছেন? এটা কি আপনারা স্বীকার করেছেন কোন ফোরামে? না, শুনেন, আমি পার্টলি, আমি যে একবারে বলবো না, পার্টলি বলতেছি যে আপনার কথাটাই আমি যদি সত্য ধরেই নেই, বা অন্যান্য যারা কথা বলছেন তাদের কথা সত্য ধরেই আমি বলতে চাই যে আমি যে ভুল করেছি, এটাকে আপনি করবেন
তা আপনি যদি করেন তাহলে আর আমাদের তো একটি লজিক আছে এখানে, আমি আপনারা বলতে চাই যে আমরা কিন্তু নির্বাচনে তাদেরকে আসার জন্য বাধা দিই নাই, নির্বাচনে ওয়েলকাম করা হচ্ছে, নির্বাচন তারা আসেন নাই। তো আমি ধরলাম আপনি বলছেন যে তাদেরকে বিভিন্নভাবে তারা সাপ্রেস হয়েছে, তো এইটা নির্বাচন হয়তো কোনো কোনো জায়গায় বা কিছু কিছু বিষয়ে হয়তো বলতে পারেন যে নির্বাচন এখানে কিছু কিছু সমস্যা ছিল বিভিন্ন জায়গায়, কিন্তু আমি বলবো না যে কাউকে বাদ দিয়ে সবাইকে কিন্তু পার্টিসিপেট করার ওয়েলকামিং ছিল, কিন্তু তারা বিএনপি বা জামাত তারা পার্টিসিপেট করেন নাই। এখন এইবারের যে নির্বাচন যেটা আওয়ামী জামাতের লীগের তো মধ্যে নিবন্ধনই স্থগিত ছিল, জামাত তো আসলে দাঁড়িপাল্লা মার্কায় নির্বাচন করতেই পারে না। এটা তো আওয়ামী লীগ করে না, শারমিন চৌধুরী এটা তো হাইকোর্ট করেছিল, কোর্ট করেছিল। এইভাবে এইবার যেভাবে তারা ডক্টর ইউনূস যে আপনার নির্বাহী আদেশে, প্রধানমন্ত্রী তো করেন নাই, ডক্টর ইউনূস যেভাবে করেছে এবার তো করে কোর্টের মাধ্যমে, কোর্ট আবার তাদেরকে দিয়ে দিয়েছে। তো এইটা তো কোর্ট যদি কোনো সিদ্ধান্ত নেয়, এটা তো একটু দল বা আওয়ামী লীগ বা সরকারে যারা আছেন তার তো কিছু করার নেই, কোর্ট তো তার নিজস্ব গতিতে চলে। কোর্ট তো কিন্তু এই কোর্টই কিন্তু এই সরকারকে মানে সংবিধানের 106 অনুচ্ছেদের অনুসারে বলেছে যে এই সরকার শপথ নিতে পারে, বা সেটা কিন্তু এই কোর্টই বলেছে, সেটাকে আবার আপনারা চ্যালেঞ্জ করে না। কোর্টে কোথায় বলেছে? সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তো উনি এবং অ্যাপিলেট ডিভিশনে এরা তো কন্টেনমেন্টে ছিলেন, তারা তো জানেনই না। এখন এটাই তো প্রমাণ, এখন এদেরকে বলতে হবে যে এরা কি সাইন করেছিলেন, তারা কি অপিনিয়ন দিয়েছিলেন। করেন নাই যে আমরা করি নাই, না, অপিনিয়ন এটা ঠিক, তখন আসলে তিনি ক্যান্টনমেন্টে ছিলেন। না, তারা যদি ক্যান্টনমেন্টে ছিলেন তারা কোথা থেকে সাইন করলেন, কিভাবে করলেন, কিভাবে অপিনিয়ন দিলেন, এগুলা নিয়ে অনেক গাপলা আছে। সামনে এগুলো পরিষ্কার হবে শারমিন চৌধুরী, আপনি দেখবেন এবং দেশবাসীও দেখবেন। তবে ইনশাল্লাহ আমার একটা বিশ্বাস এর জায়গা যে এদেশের মানুষ, মুক্তিকামী মানুষ বা এই স্বাধীনতায় যারা বিশ্বাস করে বা এদেশের গণতন্ত্রে যারা বিশ্বাস করে, এদেশের মানুষ অতীতেও কিন্তু এটা বারবার প্রমাণ দিয়েছে। এবং আমি বিশ্বাস করি আগামী দিনে যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, আপনি দেখেন যে যারা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের বিরুদ্ধে ছিল, যে সুপার পাওয়াররা, তারা কিন্তু পরবর্তী সময় 1975 সালে জাতির পিতাকে হত্যার সাথে তারা আংশিক জড়িত ছিল বা তারা পিছন থেকে কলকাঠি নেড়েছে। এবারও এই সরকারকে হটানোর জন্য শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরানো, কেন? যে তাদের যে সেন্ট মার্টিন, তাদের যে করিডোর, তাদের যে এই দেশ দখলের চক্রান্ত, এবং এই দেশে তাদের তল্পি বাহক যে সরকার বানানো, এটা শেখ হাসিনা কি বঙ্গবন্ধুর কন্যাকে দেওয়া হবে না। কারণ উনি এই দেশের 1 ইঞ্চি মাটি উনি আপোষ করেন নাই। উনি 1 ইঞ্চি মাটি, কারোর সাথে কোনো অবৈধ চুক্তি, কাউকে দেশের এই অস্তিত্ব বিলীন করে দেওয়া, আমাদের সংবিধান ধ্বংস করা, এটা শেখ হাসিনা সম্ভব, যে কারণে ওনাকে ক্ষমতার থেকে সরে যেতে হয়েছে। তবে মানে যা হয়েছে সব সংবিধানের অনুসারেই হয়েছে, কিন্তু তাতে সেটা ইনক্লুসিভ নির্বাচন হোক বা না হোক। আমি আপনাকে বলি যে উনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। বঙ্গবন্ধুকে কিন্তু পাকিস্তানিরা ধরে নিয়ে গিয়েছিল পাকিস্তানে, এবং উনাকে কিন্তু ফাঁসির রায় দিয়েছিল। উনাকে কিন্তু কবর করে সেখানে দেখিয়েছিল যে উনাকে কিভাবে ফাঁসি দিবে এবং কিভাবে কবর দিবে। উনি কিন্তু বলেছিল যে আমার বাংলার মানুষের কাছে আমার লাশটা পাঠিয়ে দিও। তো বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আপোষ করবেন না, দেশের স্বার্থে, সংবিধানের স্বার্থে, এই দেশের অস্তিত্বের স্বার্থে, এবং দেশের মানুষ সাথে উনি বেইমানি করেন নাই, যে কারণেই উনাকে ক্ষমতা ছাড়তে হয়েছে, উনাকে আজকে এক্সাইলে থাকতে হচ্ছে। তবে আমি বিশ্বাস করি আন্ডার দি লিডারশিপ অফ হার এক্সেলেন্সি শেখ হাসিনা দেশের মানুষের কাছে অনেক মোটামুটি 70-80% পরিষ্কার হয়েছে, এবং এই দেশের মানুষ এটার বিচার করবে। 70-80% পরিষ্কার হয়েছে, তবুও 60% ভোট পড়েছে এই নির্বাচনে, এবং সেই ভোটে দেখা যাচ্ছে যে এই কি শারমিন চৌধুরী, আপনি বললাম যে আপনি অনেক অভিজ্ঞ, আপনি জানেন কিভাবে কোথায় কি হয়েছে, কিভাবে ভোট পড়েছে, কোথায় কাকে পাশ করানো হয়েছে, আমরা তো সবই জানি। তারপরেও আমরা সংবিধান, দেশ, আমাদের এই দেশের মানুষের প্রতি আমি একটি কথা বারবার বলতে চাচ্ছি যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যিনি এই দেশকে ভালোবাসেন, এই দেশের মানুষকে ভালোবাসেন, এই দেশের সংবিধান রক্ষা, এদেশের গণতন্ত্র রক্ষা, এদেশের মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারে, এটাই উনার স্বপ্ন। এই দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই উনার স্বপ্ন। কিন্তু এই কারণেই কিন্তু অনেক জায়গায় আমরা 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 অনেক কিছু জানার পরেও, বুঝার পরেও, সময় আসবে ইনশাল্লাহ, আজকে যারা এই দেশের মানুষের বিরুদ্ধে কাজ করছে বা দেশের সংবিধানের বিরুদ্ধে কাজ করছে বা দেশের অস্তিত্বের বিরুদ্ধে কাজ করছে, ইনশাল্লাহ তাদের বিচার বাংলার মাটিতে একদিন হবে। যতই ডক্টর ইউনূস বিচারই হতে থাকবে, মানে এখন আপনাদের বিচার হবে, তারপরে আরেকজনের বিচার হবে। আপনারা যখন ক্ষমতা ছিলেন তখনও একদলের বিচার হচ্ছিল, মানে সবসময় বিচারেই চলতে থাকবে আমাদের দেশে। না শারমিন, আমি বলি যে আমি বিচারের বিপক্ষে না। আমি মনে করি যে আমি যদি ভুল করি,
আমি যদি কোনো রং করে থাকি আমার বিচার হোক, অসুবিধা নাই, কিন্তু বিচারটা সঠিক প্রক্রিয়া হোক। এই ডক্টর ইউনূস নিজেই কিন্তু 1 বছর ওনার এসএসএফ দিয়ে গেছেন, ওনাকে একজন দেশের বিশিষ্ট নাগরিক হিসাবে এসএসএফ বিবিআইপি হিসাবে। তো বিবিআই উনি উনার মতো, সরি টু সে দ্যাট, উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, উনার মতো একজন নির্লজ্জ মানুষ, উনার মতো একজন নির্লজ্জ মানুষ যে নিজে সিগনেচার করে যে নিজেকে বিবিআইপি বানিয়েছেন, এবং এই দেশের মানুষের, এই গরিবের টাকা দিয়ে হাজার হাজার কোটি টাকা উনি বিদেশে পাচার করেছেন। এবং উনি শুধু না, উনার যে একটা চক্র, উনার যে রেজিম, যে উনার যে যাদেরকে নিয়ে আপনি পার্টি করছেন এখন বিভিন্ন জায়গায় দেখি, উনি কি আপনার বারবাইকিউ পার্টি করেন, যে ওনার যে এনজিও যে একটা এনজিও জুট বলতে পারেন, যারা দেশ বিরুদ্ধে, বিদেশের এজেন্ট, যারা বিদেশের টাকা এনে দেশের বিরুদ্ধে, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে, দেশের অস্তিত্বের বিরুদ্ধে কাজ করে, তাদের বিচার অবশ্যই হবে ইনশাআল্লাহ। এই যে টাকা পাচারের কথা বলছেন, আপনাদের টাকা পাচারের বিচারও এখন চলছে, অনেক অনেক টাকার গল্প আমরা শুনি। ঠিক আছে, আমরা যদি টাকা পাচার করতে বিচার হোক, শারমিন, এটা তো অসুবিধা নাই। আমি যদি টাকা পাচার করে থাকি, আমাকে প্রুফ করুক, বিচার করুক, অসুবিধা তো নাই। এগুলা তো মিডিয়ার মধ্যে, মিডিয়াকে কন্ট্রোল করে, টেলিভিশন জোর করে দখল করে, আপনার কতজন 150 জনের উপর তো সাংবাদিক আপনার মতো জেলের মধ্যে আছে। এইটা তো কোনো গণতন্ত্র না। সবকিছু খোলা করে দোক, ওপেন করে দোক, মিডিয়াকে ওপেন করে দোক, দেশের মানুষের কথা বলার রাইট। এই যে সরকার, মানে আপনাদের সময় সেটা হয় নাই, ডক্টর ইউনূসের সময় আপনি বলছেন নির্লজ্জ অবস্থায় তিনি কাজ করেছেন, এই যে সরকার আসলো, এই সরকারের সময় কি হবে এরকম আপনি আশা করতে পারেন? এখন দেখার পালা। আমরা আশা করি এরা ভালো করবে, আমরা চাই, আমরা আশা করি, আমি দেশের একজন জনগণ হিসাবে। কিন্তু প্রথমে শুরুতেই তো অনেক কিছু গলত। আমি গতকালকে দেখলাম সালাউদ্দিন আহমদ, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, উনি প্রথম বললেন যে পুলিশকে এবং একটা প্রেগনেন্ট উইমেন, একজন বোনকে সিরাজগঞ্জে হত্যা করেছে। এই বোনটি বলেছিল যে আমি অন্তঃসত্ত্বা, আমাকে মেরো না। এই বাচ্চা সহ, এই পেটের বাচ্চা সহ যারা খুন করেছে, হত্যা করেছে, প্রায় 24 জনকে হত্যা করেছিল সেখানে, এই সিরাজগঞ্জে। এইরকম জ্বালিয়ে পুলিশ হত্যা যারা করেছে, দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, যারা দেশের একটি স্টেক হোল্ডার, যারা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দেখে মানুষের সুরক্ষা দেয়, দেশের মানুষ যাতে রাত্রে ঘুমাতে পারে ঠিক মতো, সেই পুলিশকে যখন হত্যা করলে আপনি বলবেন যে বিচার হবে না। আমি বলবো যে বিষয়টা হলো, তারা প্রপার বিচার করতে পারে। তারা বলতে পারে যে যারা দোষী তাদের বিচার করবে। এইটা যদি না করে, যে ডক্টর ইউনূসকে খুশি করার জন্য বা খুনিদেরকে খুশি করার জন্য, এই এনসিপির পোলাপান যারা হত্যাকারী খুনি, তাদেরকে খুশি করার জন্য যদি বলে, এটা খুব সুখকর না। এটা প্রথমেই গলদ। কিন্তু এটা কিন্তু দেখে দেশবাসী আমরা কেউ খুশি হতে পারলাম না। আমি মনে করি যে এটা তাদের শুরুতেই গলদ, এবং এইটা যদি তারা করে, তো অবশ্যই ভবিষ্যতে কিন্তু শুধু এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আমি মনে করি প্রত্যেকটি অন্যায়ের বিচার হবে। যে অন্যায় যদি আমিও করি, আমারও বিচার হোক, অসুবিধা নেই। আমি কিন্তু বলতে চাই, আমি কিন্তু বলি নাই যে আমারও বিচার হবে না, আমারও বিচার হোক, কিন্তু প্রপারলি। আমি যদি কোনো অন্যায় করে থাকি, প্রপার ইনভেস্টিগেশন, আমাকে যাতে আমি আত্মপক্ষ সমর্থন করতে পারি, মব জাস্টিসের শিকার না হই। এখন হাইকোর্টের জাস্টিস, এখন তো ধরেন মব জাস্টিস, যেরকম ডক্টর ইউনূস সরকারের সময় যেরকম আসলেই যে মব জাস্টিস দেশে বিদেশে আলোচনা হচ্ছিল, মব ভায়োলেন্স, আসলে মব জাস্টিস শব্দটা না বলি মব ভায়োলেন্স ছিল, সেটি তো এখন সেই অবস্থায় নাই। তাহলে আপনারা কি এখন দেশে ফিরে আপনাদের মামলা মোকদ্দমাগুলো ফেস করবেন? গত পরশুদিন একজন এক্স মেম্বার অফ পার্লামেন্ট নারায়ণগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন, আওয়ামী লীগের একজন সাবেক সংসদ সদস্য, উনাকে হেনস্থা করা হয়েছে এবং পুলিশে তারা দিয়েছে। তো এরকম ঘটনা যে ঘটে না, এটা আমি বলবো না। এখন বিষয়টা হলো, এখন মানুষের না বিশ্বাস, এই সরকারকে প্রমাণ করতে হবে। এই বর্তমান যারা ক্ষমতা আছেন, যেভাবেও আছেন না কেন, তাদেরকে প্রমাণ করতে হবে যে এই যে মব ভায়োলেন্স বা যে মানুষ হত্যা, আপনি কত মায়ের কুল খালি হয়েছে, কত মানুষ, আপনি 280 জন গাজী টাওয়ারে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। এগুলো কি বিচার হবে না? অবশ্যই বিচার হতে হবে। আজ হোক কাল হোক বিচার হতে হবে। আপনি দেখেন, আমি বলতে চাই, আপনি একজন জার্নালিস্ট, 150 জনের উপর জার্নালিস্ট তো আপনার হাজার হাজার তো চাকরি হারিয়েছেন, টেলিভিশনগুলোর দখল এখনো জোর করে। এখন আমি যদি দেখি বর্তমান যিনি প্রধানমন্ত্রী, উনি ভালো ভালো কথা বলছেন, ঠিক আছে, কিন্তু উনার আশপাশের লোক যখন আমরা দেখি যে জোর করে টেলিভিশন দখল করছে, তো কি বুঝবেন আপনি? কি আশা করতে পারেন?
আপনি আপনি যদি বলেন তার মানে আপনার কথা এবং আপনারা কাজের বিষয়। প্রথমে একটুখানি আশার কথা বললেন, তারপরে আবার এই মানে এই বিষয়গুলোতে আপনারা আস্থা পাচ্ছেন না। তার মানে কি এই সময় আপনারা ফিরবেন বা মামলা মোকদ্দমাগুলো ফেস করবেন, আমরা তো সেটি অবশ্যই আপনাদের ফিরবো। প্ল্যানে নাই? শুনেন, আমরা গুটি কয়েক লোক, হাজার খানেক লোক দেশের বাইরে আছে। আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক, নেতা, কর্মী, 150 জনের মতো এমপি তো জেলে আছে, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ জেলে আছেন। আমাদের তো প্রায় আমার মনে হয় 24 জনকে জেলের মধ্যে পয়জন দিয়ে হত্যা করেছে ডক্টর ইউনূস রেজিম। এটার জন্য, এই হত্যাকাণ্ডের জন্য এবং জেল হত্যা, 1975 সালের 3রা নভেম্বর যে জাতীয় 4 নেতাকে জেলের মধ্যে তৎকালীন যে খুনিরা হত্যা করেছিল, আপনারা জানেন, এটা পরিষ্কার। এবার কিন্তু প্রায় 24 জনকে হত্যা করেছে পয়জন দিয়ে বিভিন্ন জেলে। তো এইটা তো পৃথিবীর ইতিহাসে এরকম আপনাদের কাছে নিকৃষ্ট। কোনো প্রমাণ আছে পয়জন দিয়ে হত্যা করেছে? হ্যাঁ, এগুলো তো অবশ্যই, এটা তো পরিষ্কার। এবং এক বগুড়া জেলের মধ্যে আপনি একটু দেখেন, বগুড়া জেলের মধ্যে প্রায় আমাদের বেশ কয়েকজন নেতা তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তো এগুলা তো সবগুলা কি এখন পয়জন প্রমাণ দিয়ে করা হত্যা করা হলো তাদেরকে? মানে না। আপনাদের কি কাছে কি প্রয়োজন দিয়ে প্রমাণ? এটা তো শুনেন, আমি আপনাকে শারমিন চৌধুরী, আমি একে বলবো, এটা আপনি যদি আমাকে বলেন জেলের মধ্যে কিভাবে তারা খুন হলেন, কিভাবে তারা মারা গেলেন, এইটা তো সরকারকে প্রমাণ করতে হবে। আমি বললাম, আপনি আমার কথা বিশ্বাস করলেন না, ঠিক আছে, আমি এগ্রি করলাম আপনার সাথে। তাহলে কিভাবে 24 জন জেলের মধ্যে মারা গেলেন? কিন্তু আপনারা যেহেতু অভিযোগটা করছেন যে তারা তো বলছে সরকার তো বলছে আমাদের সাধারণ কাছে ভাবে মারা গেছে, নিশ্চয়ই তদন্ত হওয়া উচিত। আমি এটার সাথে আপনার সাথে নিশ্চয়ই তাহলে একমত। তদন্ত হোক। হ্যাঁ, তাহলে আমি আপনার কাছে কিন্তু আপনারা যে বলছেন পয়জন দিয়ে হত্যা করেছে, এটা একটা গুরুতর অভিযোগ, এটার কোনো প্রমাণ? আমি শারমিন চৌধুরী, আমি আপনাকে বলি, আমি তো তদন্ত দাবি করছি এবং বিচার, নিরপেক্ষ তদন্ত এবং বিচার, তিনটেই চাচ্ছি আমি। আমার কথাটা হলো, আপনি আমাকে ভুল প্রমাণিত করেন। আমি যে অভিযোগগুলা করছি এটাকে আপনি ভুল প্রমাণিত করেন, সরকার ভুল প্রমাণিত করুক। এইটা ম্যাক্সিমাম হয়েছে কিন্তু ডক্টর ইউনূস রেজিমের সাধারণভাবে যে সময়। অভিযোগ করে ঠিক আছে? তাকেই তার অভিযোগের সত্যতা প্রমাণিত করতে হয়, প্রমাণটা না তার। না না না, এটা না, আপনি আমাকে ভুল প্রমাণিত করেন, সরকার আমাকে ভুল প্রমাণিত করে যে এটা ঠিক না। আমি যে কথাটা বলছি এটা ঠিক না। তবে একটা জিনিস হলো, এই মুহূর্তে আপনি জানেন যে মুখ বন্ধ, কেউ তো কথা বলতে দেওয়া হচ্ছে না। এটা তো আপনি বলছেন না, আজকে তো কথা বলা যাচ্ছে না। বাংলাদেশে কোন মিডিয়াতে কি আমরা কথা বলতে পারছি? আমাদের কোনো নিউজ হয় না। এখন আপনি যদি বিদেশে বসে না থাকতে, আপনি কি আমার ইন্টারভিউ করতে পারতেন? পারতেন না? পারতেন? বলেন। মানে বাংলাদেশে কোনো মিডিয়া আপনার করছে মতো না, আর এটি কেউ আমরা কি দেখতে পারবে? পাচ্ছি। বাংলাদেশে কোনো মিডিয়া করতে পারছে না, সেটা দেখতে পাচ্ছি। কিন্তু এই যে বলছেন মুখ বন্ধ, রাষ্ট্রপতি না, শাহাবুদ্দিন শারমিন চুপ্পু, চৌধুরী, এই চুপ্পু সাহেব আপনি এতদিন পরে তার চুপ অবস্থা থেকে মুখ খুললেন। মানে মুখ তো এখন খুলছে, শুধু মুখ খুলছে না, আপনাদের মানে জেলের তালা খুলছে, জামিনে বের হচ্ছেন নেতাকর্মীরা, আপনাদের অফিসের তালা খুলছে। মানে আমি এই আপনি বলছেন আমাদের নেতাকর্মীরা বেল পাচ্ছে? আমাদের বেগম আইবি রহমান, আমাদের আবার যিনি তিনি একজন অত্যন্ত অ্যারেস্ট দেখানো সৎ, হয়েছে। জি। হ্যাঁ, আবার একটি মার্ডার কেস আজকে। তো এইটা আপনি কিভাবে বলবেন যে উনি, আপনি আইবি রহমান সম্পর্কে তো জানেন, উনি একজন সৎ নিষ্ঠাবান রাজনীতিবিদ, একজন এবং আমাদের মানে একজন অগ্নিকন্যা এই নারায়ণগঞ্জের, এবং উনার ফাদারও পলিটিক্স করতেন। উনি কি কেমন এটা তো আপনার জানেন। যে উনার মতো একজন মানুষকে এরকম হেনাস্তা, উনার বাড়ি থেকে কিভাবে রাতের অন্ধকারে উনাকে নিয়ে আসা হলো, কিভাবে উনাকে নির্যাতন করা হলো, কিভাবে আমি লাস্ট মুহূর্তে উনাকে রাত 4টার সময় ওনার সাথে কথা বলেছি। তো এই পরিস্থিতিতে আপনি দেখেন যে ডাক্তার, অনেক মহিলাদেরকে হেনস্থা করা হয়েছে, তাদেরকে মব ভায়োলেন্স করা হয়েছে হসপিটালের ভিতরে ঢুকে, আপনি দেখেছেন? জি, জি। যেতে আপনি বলছেন যে হ্যাঁ, সেলিনা হায়াৎ আইভীকে আবার শোন অ্যারেস্ট হয়েছে, তিনি দেখানো হয়েছে, তাকে অ্যারেস্ট দেখানো হয়েছে। আজকে একটা হত্যা মামলা দেওয়া হয়েছে, তার হ্যাঁ, এরকম আচ্ছা, মামলা হয়েছে। তো কিন্তু তারপরেও মানে অনেক নেতারা, আওয়ামী লীগের অনেক নেতারা জামিনও তো পাচ্ছেন এই সময়, এই জামিনও পাচ্ছেন, বা আওয়ামী লীগের যখনই ক্ষমতা পরিবর্তন হলো তখনই আওয়ামী লীগের অফিসের তালা খুলতে শুরু করছে। এটি আসলে কি বার্তা? মানে রাজনৈতিকের, মানে আপনাদের রাজনীতির তালাও কি খুলছে নাকি? না, আমি আপনাকে একটা কথা বলি যে আওয়ামী লীগের অফিস না খোলার কি কোনো কারণ আছে? আওয়ামী লীগ এতদিন তো এদেশের খোলে নাই। একটি, না, এটা খুলতে দেওয়া হয় নাই। তার মানে এখন দেয়া হচ্ছে। এখন না, বিষয়টা হলো, এখন এই সরকারের হয়তো তাদের পক্ষ থেকে আপনি যেটা বলেছেন কিছুটা, সত্যি কথা বলতে গেলে এটা তো আর অস্বীকার করতে পারি না, তারা কিছুটা নমনীয়, বাট বিভিন্ন জায়গায় কিন্তু আবারও মব ভায়োলেন্স হচ্ছে। কিছু অফিস জ্বালিয়েও দিয়েছে, এটা তো দেখছেন, হবিগঞ্জ সহ বিভিন্ন জায়গায় জ্বালিয়ে দিয়েছে। তো দুইটাই আছে কিন্তু। এই জন্য দ্বিমুখী চরিত্র এই সরকারের। তা আমি বলতে চাই যেটা হলো, সরকারের যে শুভ বুদ্ধি উদয় হয়, আমি মনে করি এই সরকারকে বা সরকার প্রধানকে ইনক্লুসিভ পলিটিক্সের দিকে যেতে হবে, ইনক্লুসিভ রাজনীতিতে। তারা 2 দলীয় একটা নির্বাচন করেছে। এখন কি এই দেশের সব মানুষকে বাইরে রাখবে রাজনীতির? এটা তো হতে পারে আপনি না। কি বলছেন যে কিছুটা নমনীয় হয়তো দেখা যাচ্ছে? এই যে নমনীয়তার জন্য আপনাদের কি কোনো আলাপ আলোচনা বা ব্যাকডোর বা পর্দার পেছনে কোনো রকম কথোপকথন চলছে? আমি শুনেন, আমি কিন্তু খুব ভালো বলতে পারি না।
আমি খুব ভালো আপনাকে বুঝিয়ে বলতে পারছি না, আমি আসলে এত ভালো ওরেটার না, কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, আপনি কিন্তু সবই জানেন যে কি হচ্ছে বাংলাদেশে, কি হচ্ছে কি হচ্ছে না, সবই সব আপনি জানি না। জানেন। হ্যাঁ জানেন, কিন্তু আমার বক্তব্যটা হলো যে দুইটাই হচ্ছে, কিন্তু মব ভায়োলেন্সও হচ্ছে, নির্যাতন হচ্ছে, পুলিশ আবার গ্রেপ্তারও করে নিয়ে যাচ্ছে, আবার কোনো জায়গায় বিয়েতে গেলে সেখানে আক্রমণ করা হচ্ছে, আবার কিছু লোক বেলও পাচ্ছে। এটাই সত্য ঘটনা। কিন্তু এইটা তো এই দেশে তো এরকম হওয়ার কথা ছিল না। এখন তো আপনি বলতে পারেন যে হিট অফ দি মোমেন্ট 5ই আগস্টে এটা হয়েছে, এখন কেন হবে 1.5 বছর? আমি আপনাকে একটা দুঃখের কথা বলি, আমি আমি আপনি জানেন যে আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম। আমি 2023 সালে নির্বাচিত হয়েছি সিলেটের মেয়র হিসাবে। আমি 8 মাস ছিলাম। তো আমার 5ই আগস্টে 7:30টার দিকে রাত্রে আমার বাসায় আগুন দিয়েছে। তারপরে 8 মাস পরে আবার গিয়ে আগুন দিয়েছে। তখন আবার ছাত্র দলের, যুব দলের সব নেতারা প্রকাশ্যে মিছিল করে 5ই আগস্টে রাতের বেলা করেছিল, দেখি নাই কে করেছে, কিন্তু 8 মাস পরে ছাত্র দলের, যুব দলের নেতারা কিন্তু করেছে, সবাই দেখেছে, তারা নিজেই স্লোগান দিয়ে যাচ্ছে। এইটাই অবস্থা। কিন্তু আমি আপনাকে হলফ করে বলতে পারি, আপনি সিলেটে অনেক পরিচিত মানুষ, আপনি আমেরিকায় থাকেন, আপনি সাংবাদিকতা করেন। আমি জীবনে আমার দাদা, আমার পিতা, আমার পরিবারের অন্যান্য সদস্য কোনোদিন কারোর সাথে কোনো খারাপ ব্যবহার, খারাপ আচরণ, কাউকে একটা মামলা দেওয়া, মিথ্যা মামলা করা, মানুষের সাথে খারাপ আচরণ করা, কেউকে ক্ষতি করা, সাহায্য ছাড়া বিভিন্ন, আমি যখন, আমার 2টা পজিশন ছিল, একটা হলো আমি আওয়ামী লীগের একজন কর্মী, আরেকজন হলো আমি নির্বাচিত সিলেটের মেয়র। আমি বলেছি যে সিলেটের নির্বাচিত মেয়র হিসেবে আমার কাছে ওপেন টু অল, জামাত, বিএনপি, ওর জাসদ, বাসদ, অন্যান্য রাজনৈতিক দল, এনিবডি ক্যান কাম এজ এ মেয়র অফ সিলেট সিটি কর্পোরেশন। আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আমি ব্যক্তিগতভাবে কারোর সাথে সেটা খারাপ, তো আপনার তাহলে ব্যক্তিগত অবস্থান, কিন্তু আপনাদের সময়ে না, না, জামাত, না, বিএনপির কিন্তু আমার মানুষজন ব্যক্তিগত, জেলে ভরেছিল। এখন যেমন আওয়ামী না, লীগের লোকজন দিয়ে জেল না, ভরা, তখন আসলে এরকম না, ছিল, শারমিন, যদি অসংখ্য আমি মামলা এটা ছিল। না, আমি তো বলছি আমার ব্যক্তিগত কথাটা। আমি বলছি যে এরকম হয় না, আমি এটা বলবো না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কারোর ক্ষতি করি না, এটা আচ্ছা, আমার তাহলে একটু ব্যক্তিগত বাড়িতে জায়গা দুইবার থেকেও জিজ্ঞাসা করি। আপনি যে বলছেন যে আসলে সবার সাথে আপনার একটা সুসম্পর্কের জায়গা ছিল, হ্যাঁ আমরা দেখেছি যে আপনি যখন মেয়র হয়েছেন তখন আপনার আগে যিনি মেয়র ছিলেন আরিফুল হক বিএনপির, তিনি তার হ্যাঁ, সাথে আপনার যে সৌহার্দ্যতা, তার বাসায় গিয়েছেন বা তাকে নিয়ে কাজ করার সেই বিষয়গুলো আমরা গণমাধ্যমে দেখেছি। এখন যখন আপনার এই অবস্থা, আপনি বলছেন যুবদল, ছাত্রদলের নেতারা আগুন দিচ্ছেন, তখন কি আপনি তার কাছ থেকে কোনো ফেভার পাচ্ছেন? না, আমি আসলে ওনার সাথে, উনিও আমার সাথে কোনো যোগাযোগ করেন না, আমিও ওনার সাথে কোনো যোগাযোগ করি নাই তিনি এখন মন্ত্রীও ব্যক্তিগতভাবে। হয়েছেন। জি। হ্যাঁ, উনি মন্ত্রী হয়েছেন। উনি তো 3টি মন্ত্রণালয় উনি কিন্তু পেয়েছেন, 2টি মন্ত্রণালয় পেয়েছেন, প্রবাসী কল্যাণ আর শ্রম একটা। মন্ত্রণালয়। উনি তো আগে 2বারে মেয়র ছিলেন সিলেটে। তো আমি বলতে চাই, যেটা আমাদের সিলেটের একটি হৃদ্যতাপূর্ণ পরিবেশ ছিল রাজনীতিতে, আমাদের অতীতে যারা আমাদের জাতীয় নেতৃবৃন্দ আছেন সবাই সাথে, এবং স্থানীয়ভাবেও কিন্তু এত বৈরী পরিবেশ ছিল না। কিন্তু ঘটনাটা হলো এই মুহূর্তে বা এই 5ই আগস্টের পরে যে কিছু ঘটনা ঘটেছে, আমাদের প্রায় 250 বাড়ি করে আগুন দিয়েছে। শুধু আমার বাড়ি না, আমাদের অনেক জাতীয় নেতৃবৃন্দ, লোকাল নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এইটা কিন্তু অতীতে এই শহরে কোনোদিন ঘটে নাই। এই সিলেটের ঘটে না, এবার ঘটেছে। আমাদের 2জন, এক যুবলীগের 2 নেতাকে হত্যা করা হয়েছে। তো মানে এগুলা একটি, মানে এটা চিন্তার বাইরে কিন্তু সিলেটের মানুষ হিসাবে, মানে আমি সিলেটের মানে প্রেক্ষাপট থেকে বলছি। তো জি। যে জিনিসটা হলো, জি, তো কেন আসলে আপনারা তো আমরা আলোচনা কেউ করবার কোনো চেষ্টা করছেন না? মানে আপনাদের আগের থেকে পূর্ব পরিচিত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যদি থেকে থাকে, কেন আপনারা আলোচনা করবার চেষ্টা করছেন না? না, আর আলোচনা করার কোনো স্কোপও তো নাই। আপনি দেখেন, যখন আমার বাড়ি 2বার জ্বালানো হয়েছে, তা আমি কি আলোচনা করব? আমরা এটা, আমার সিটি কর্পোরেশন থেকে আমার ছবিটাও নামিয়ে দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের আমি নির্বাচিত মেয়র, অন্যান্য যে 2জন আছেন ওনাদের ছবি আছে, কিন্তু আমারটা সরিয়ে দেওয়া হয়েছে। তো এটার জন্য আমি কার কাছে বিচার দেবো? আমি কি বিচার বলতে পারি যে আমার ছবিটা আবার টাঙ্গান? আমি কি বলতে পারি এটা আমার বাড়ি জ্বালিয়ে দিয়েছে? এটা তো আমি লজ্জার, আমি মনে করি এটা আমার জন্য ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি তো এটা কাউকে বলতে পারি না যে আমি এই সিলেটের সন্তান হিসাবে, সিলেটের একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমার বাড়ি জ্বালিয়ে দিয়েছে, আমি গিয়ে বিচার দিলাম। কার কাছে বিচার দিব? কেন? আমি জনগণের উপরে রেখা দিছি। সিলেটের মানুষ দেখেছে কি হয়েছে, এবং সিলেটের মানুষ অতীতেও আমরা কি করেছি। আমরা ব্যক্তিগতভাবে সিলেটের, আমিন শুধু না, আমাদের কোনো নেতৃবৃন্দ কারোর সাথে কোনো খারাপ ব্যবহার আচরণ করে নাই। জি। আমি হলফ করে বলতে পারি। আপনি হ্যাঁ, মামলা অনেকের নামে, আমি কিন্তু এটা বলবো না যে মামলা হয় নাই। মামলা হয়েছে, অনেকে জেলও গিয়েছেন। এটা তো অতীতে আমরাও গিয়েছি, আমাদের অনেক নেতৃবৃন্দ গিয়েছেন। মামলা হোক, এখন যদি আমাদের কেউ জেলে যায় এটা নিয়ে সমস্যা না, কিন্তু জেলে যাওয়ার পর, যদি কোর্টে যাওয়ার পর মব ভায়োলেন্স হয়,
মানুষের আত্মসম্মান বোধে আঘাত লাগে, এইটাই খারাপ, বুঝছেন? মামলা হইতে পারে, রাজনীতিবিদ মামলা হইতে পারে, আমার বিরুদ্ধে মামলা হইলে আল ফেস দি কোর্ট, আমি তো ফেস করব, অসুবিধার না, আমি আইনে বিশ্বাস করি। হ্যাঁ, আমি এখন আমি আপনার যাবো তাহলে মামলা সামনে ফেস করবো। করার মতো পরিস্থিতি আছে বলে আপনি এখনো মনে করছেন না, নাকি করছেন? না, এখনো না, এটা এখনই আমি এটা বিশ্বাস করি না। আচ্ছা আচ্ছা, কিন্তু ওই যে নমনীয় ভাবের যে জায়গাটিতে কথা বলছিলাম, যে যেই বিষয়গুলো আপনি দেখেন, সেটা দেখা আমাদের যাচ্ছে আমি জনাব আনোয়ারুজ্জামান আসলে জি। কোনো ব্যাকডোর বা পর্দার পেছনে, আপনি বলছেন আপনার ব্যক্তিগত পর্যায়ে কোনো আলোচনা হচ্ছে না, কিন্তু পর্দার পেছনে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো আলোচনা হচ্ছে কিনা, মানে আপনাদের দল কোনো আলোচনায় যাচ্ছে কিনা? কারণ আমরা তারেক রহমানের সাক্ষাৎকারও তাকে বলতে শুনেছি যে শেখ হাসিনার সন্তানরা রাজনীতি আসতে পারবেন কিনা এই বিষয়ে যখন প্রশ্ন করা হচ্ছে, তিনি আপত্তির ব্যাপারটা কিন্তু জানান নাই, মানে কোনো আপত্তি জানান নাই সে বিষয়ে। আবার সজীব ওয়াজেদ জয়ও কথা বলতে চেয়েছিলেন নির্বাচিত প্রধানমন্ত্রীর সাথে, মানে নির্বাচনের আগেই এই আশা তিনি ব্যক্ত করেছেন, একসাথে অবশ্যই কাজ করব বলে তিনি বলেছেন। মানে কোনো পর্দার পেছনে কোনো আলোচনা হচ্ছে কিনা? এই বিষয়টা আমি আসলে আমার নলেজে নাই যে কোনো আলোচনা হয়েছে কিনা, কিন্তু আমাদের নেতা সজীব ওয়াজেদ জয় উনি পরিষ্কার বলেছেন যে ডায়লগে বিশ্বাস করি, গণতন্ত্রে তো ডায়লগের কোনো বিকল্প নেই। তো বিষয়টা হলো যে আওয়ামী লীগ, উনি যে পরিষ্কারভাবে যেটা বলেছেন, আপনি যেটা দেখেছেন আমি ওটা দেখেছি, তবে কোনো অফিসিয়াল কোনো আলোচনা হয়েছে এই বিষয়ে আমার নলেজে কোনো কিছু নেই, সো আমি এই বিষয়ে বলতে পারবো না। তবে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের যারা মানুষ, বাংলাদেশে যারা আমরা থাকি, আমরা জন্মগ্রহণ করেছি ভোটার বা দেশের মানুষ, আমি বিশ্বাস করি বা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে ইনক্লুসিভ পলিটিক্সের বাইরে বা এই দেশের সবাইকে যদি এক হয়ে না কাজ করা হয়, তো এই দেশের যে ইকোনমি, দেশের যে অবস্থা, এটা কিন্তু কোনোদিনই ঠিক হবে না। আপনি বলেছেন যে একে অপরের বিরুদ্ধে যদি আমরা মামলা দিতে থাকি আর বাড়িঘর ভাঙচুর করতে থাকি, তাহলে কি এখন আমার বাড়ি ভাঙচুর করছে, তো আমি কি আরেকজনের বাড়ি ভাঙচুর করব? আমরা তো এটা করি নাই, কিন্তু আবার কেন করব? কারণ এরা তো আমার দেশের মানুষ, আমার পাড়া প্রতিবেশী, এটা তো ঠিক না। কিন্তু যারা করেছে তাদেরকে এটা মানে মনে রাখা উচিত যে একটি সরকার 5 বছরের জন্য আসে বা আরো বেশি দিন থাকতে পারে, আবার এরপরে কিন্তু আরেকটি সরকার আসে, তাই না? আবার আরেকটি সরকার আসে, তো এইটা তো হইতে পারে যে মানুষ কিন্তু সেই কথাটাকে আপনারাও ভুলে গিয়েছিলেন কিনা, মানে যার কারণে বিরোধী দলের প্রতি এত মামলা বা এত দমন নীতি ছিল, সেটা কি আপনারাও ওই সময় ভুলে গিয়েছিলেন কিনা, যে 5 বছর পরে আপনাদের আসলে সরকার পরিবর্তন হতে পারে? অবশ্য আপনারা পরিবর্তনের কোনো রাস্তাও রাখেন নাই, সেরকম রেখেছিলেনও কি? আসলে আপনি যে কথাটা বলছেন যে এই কথাটা তো আমি আগে বলেছি যে আওয়ামী লীগ কিন্তু কোনো সময় কোনো দরজা বন্ধ করে নাই যে নির্বাচন কেউ আসতে পারবে না। নির্বাচন ওপেন ছিল, নির্বাচনে তারা আসেন নাই এটার জন্য। কারণ এইটা আপনি যদি গণতন্ত্রের স্বার্থে, সংবিধানের স্বার্থে যদি আপনি নির্বাচন না করেন, নির্বাচন না করার তো কোনো সুযোগই নাই। তো এখন নির্বাচন তো করতে হবে, একটা টাইমলি নির্বাচন করতে হবে, এই নির্বাচনে সবাই পার্টিসিপেট করবে, এটা আমরা আশা করি। এখন ওনারা কোন কারণে করেন নাই যেটা সেটা আপনাদের সেরকমটাই হবে না, এইটা আসলে আপনি বলছেন, কিন্তু এইটা তো আসলে এরকম বিষয় না। কিন্তু এটা হয়তো তারা মনে করছেন জনগণ যাকেই ভোট দিয়েছে বা যাকেই দিত, ওনারা যদি পার্টিসিপেট করতেন তাকে, তারাও তো নির্বাচিত হতে পারতেন। লাস্টের যে নির্বাচনে তারা যায় না, তারাও তো সরকারে আসতে পারতেন। এটা তো জনগণ ম্যান্ডেট দিলে তারা আসতে পারতেন, কিন্তু তারা হয়তো দে মিস দি ট্রেন। জি, মাত্র 6টা আসন পেয়েছিল 18তে যখন নির্বাচন করেছিলেন, তখন আসলে না, 18 আর 24 তো শুনেন, 18 পরে আরো 5 বছর, কিন্তু এই 5 বছর তাদের পপুলারিটি তো বাড়তে পারে, সরকারের আপনার আমাদের পপুলারিটি কমতে পারে, তখন তো এই পাস ব্যাখ্যাটা করতে হয়তো পারে। আপনারা জনগণের কাছে দিয়ে স্পষ্ট হতে কখনো পারবেন কিনা, যে 18 নির্বাচনে কি হলো, কেন 24 নির্বাচনে আবার আমি দামি নির্বাচন, আবার 26 নির্বাচন হলো, সেখানে আপনারা বাদ হয়ে গেলেন, সেটি আসলে কার কৃতকর্মের কারণে, সেটি হয়তো আপনারা কখনো স্পষ্ট করবেন। কিন্তু ওই যে আপনি বলছিলেন না যে গণমাধ্যমে তো এখন আর আওয়ামী লীগের কেউ নাই, সংসদেও নাই, নির্বাচনেও থাকার সুযোগ হয় নাই আপনাদের, মানে এখন কোনো তেমন কর্মসূচিও দেখা যাচ্ছে না। আপনারা যে নো ভোট ক্যাম্পেইন চালিয়েছিলেন সেটিরও যে খুব প্রভাব পড়েছে সেটিও না, মানে 60% মতো ভোট না কেন, আপনার শুনেন, আপনার কত পার্সেন্ট মানুষ বুটে গিয়েছে, তাহলে এইটাই কি আপনাকে আবার প্রমাণিত করতে হবে, আবার পিছনে যেতে হবে? এই নির্বাচনে কিন্তু খুব বেশি লোকজন বুটে যায় নাই, এই বুট দেখানো হয়েছে, এই বুটে যায় নাই, এটা তো ইঞ্জিনিয়ারিং হয়েছে, এটা তো বলতেই হবে। সো এটা নিয়ে এখন আলোচনা করবে, যেহেতু নির্বাচনই প্রথমে সঠিক হয় নাই, এই নির্বাচনে যেহেতু আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা হয়েছে, প্রথমেই তো গলত। এই নির্বাচন তো ইনক্লুসিভ, প্রপার, গণতান্ত্রিক, ডেমোক্রেটিক, তারপরে আপনার সবাইকে নিয়ে একটি ইনক্লুসিভ ইলেকশন, এটা তো বলতে পারবেন না।
প্রথম কথা হলো আপনি যদি একটা বিশাল রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দেন, তাহলে এটা প্রপার নির্বাচন কিভাবে হয় আপনি বলেন, আপনার কি আমি না, প্রশ্ন রাখলাম। ইনক্লুসিভ কিভাবে হয় সেটা তো একটা প্রশ্ন থাকেই, কিভাবে আসলে আওয়ামী লীগের মতো একটা দল বাদ দিয়ে নির্বাচন ইনক্লুসিভ হয়। কিন্তু আমরা দেখলাম যে আন্তর্জাতিক সংস্থাগুলো তারা তাদের ইনক্লুসিভ নির্বাচনের সংজ্ঞাটাই বদলে দিল। আগে এটি আসলে বলতো যে সব দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, এখন সংজ্ঞাই বদলে গেল যে জনগণ অংশগ্রহণ করলে বা প্রত্যেক শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করতে পারলে সেটা ইনক্লুসিভ নির্বাচন। আপনাদের আন্তর্জাতিক তৎপরতারও আসলে কি হাল সেটিও একটু জানতে চাই। আমি শারমিন চৌধুরী, আন্তর্জাতিক বলতে আপনি কারা কারা বলছে কে, তো এটার সাথে যারা ইউরোপীয় জড়িত ইউনিয়ন ছিল, বলছি, ইউরোপীয় আচ্ছা, ইউনিয়ন, এরার জাতিসংঘ। সাথে এদের সাথে যারা জড়িত ছিল, যারা এই সরকারকে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করেছে দেশীয় ষড়যন্ত্র করে দ্বারা, তারাই এটা বলেছে। সো এইটা আর বলার অপেক্ষা রাখে না। সো এগুলা নিয়ে বেশি আলোচনা করার প্রয়োজন নেই, কারণ হলো যে তারা বলগার টু নিজেই তো বলেছেন যে উনি বলেছেন যে উনি কিন্তু আমি সেনাবাহিনী প্রধানকে ফোন দিয়ে বলেছি যে সরকারকে সাপোর্ট না করার জন্য। তো এইটা সবই আস্তে আস্তে সবই ক্লিয়ার হচ্ছে, আগামী দিনে আরো আপনারা ক্লিয়ার হবেন, দেশবাসী ক্লিয়ার হবে, বিশ্ববাসী ক্লিয়ার হবে। জি, উই হ্যাভ টু ওয়েট। হ্যাঁ, আসলে তাহলে আপনারা ওয়েট অ্যান্ড সি এই পলিসিতেই আপনারা হ্যাঁ, এখন অবশ্যই অবশ্যই দেশবাসী কিন্তু বুঝুক। এই ওয়েট অ্যান্ড সি এর মধ্যে কি আপনারা তো নিশ্চয়ই কিছু না কিছু করছেন, মানে বিভিন্ন সময় শেখ হাসিনার সাথে বিভিন্ন জনের বৈঠক হচ্ছে বলে আমরা জানতে পারছি, কিন্তু কি হচ্ছে বৈঠকে সেটা আবার জানতে পারছি না। মানে আপনাদের কি কোনো তৎপরতা যেটা আসলে যারা ক্ষমতাসীন আছেন এখন বা দেশে যারা রাজনীতি করছেন তারা বলেন ষড়যন্ত্র, সবসময় এটা বলা হয় ষড়যন্ত্র টার্মটা, আপনারা আসলে এরকম কি করছেন যেটাকে তারা ষড়যন্ত্র বলছে? শুনেন, আমরা একটি গণতান্ত্রিক সংগঠন, আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের অভ্যুদয়ের সাথে বাংলাদেশ এই অঞ্চলের মানুষের অধিকার আদায়ের জন্য আওয়ামী লীগের জন্ম হয়েছিল। আওয়ামী লীগ এই দেশে মানুষের আত্মার সাথে সম্পর্কিত একটি রাজনৈতিক সংগঠন। তারা যদি আওয়ামী লীগকে এত ভয় না পেত, আপনি দেখেন আওয়ামী লীগের প্রশ্ন আসলেই কিন্তু এই যে আমি ডামি যারা নির্বাচন করেছেন তারা সবাই এক হয়ে যান। তো কেন তারা এত ভয় পায় কেন? তা আওয়ামী লীগ ফেসিস্ট, শেখ হাসিনা ফেসিস্ট, আওয়ামী লীগের প্রত্যেক নেতারা ফেসিস্ট, আওয়ামী লীগের কোনো সাপোর্ট নাই, আওয়ামী লীগের 5% সমর্থন নাই, আওয়ামী লীগ এই দেশের মানুষের সাথে সম্পর্ক নাই। তাহলে কেন আপনি আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখলেন কেন? এইটার প্রশ্নের উত্তর দেন। আওয়ামী লীগকে নিয়ে এখন একটি মধ্যবর্তী নির্বাচন দেন। তারা তো উত্তর দেয় যে তাদের যে মানবতা বিরোধী অপরাধ আছে সেই অপরাধের বিচার হবার আগ পর্যন্ত তাদের মানবতা বিরোধী অপরাধ তো তারাই করেছে, তারাই তো মানুষ হত্যা করেছে। এই উনি ডক্টর ইউনূসের নেতৃত্বে এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট, এই যে পোলাপাইন, এনসিপির পোলাপাইন, তারাই তো মানুষ খুন করেছে, ছাত্র খুন করেছে, আওয়ামী লীগকে বেকায়দা ফেলানোর জন্য। এই পোলাপাইনরাই কিন্তু সরকারকে এখন বেকায়দা সংসদে আছে, আপনারা এখান থেকে কি বার্তা নিচ্ছেন? না, এই জন্য এই পোলাপাইন আছে কিছুদিন, তারা লাপাক না, দেশবাসীও দেখুক তাদের চরিত্র। তারা যে এখন শত শত কোটি টাকা বিভিন্ন জায়গায় পাচার করেছে, এগুলো তো দুদকে তো তাদের বিরুদ্ধে অ্যাপ্লিকেশনও পড়ছে, হাজার হাজার মানুষ তাদের বিরুদ্ধে মামলাও হবে। ওয়েট এন্ড সি, ওয়েট এন্ড সি। আর তাদের গুরু ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি নিজেকে ভিভিআইপি ডিক্লেয়ার করেছেন। ডক্টর ইউনূসের বিরুদ্ধে কি আপনি মনে করেন? আমি একটা জিনিস আপনার এই অনুষ্ঠানের মধ্যে বলতে চাই যে উনার তো 85 হয়েছে, বোধহয় 86 হয়ে যাচ্ছে। তো আমি উনাকে আগেও একদিন বলেছিলাম যে উনার জন্য আমি দোয়া করি উনি আরো বেশ কিছুদিন বেঁচে থাকুক, উনি বেঁচে থাকুক, যে উনার যে বিচার বাংলাদেশে হবে এই বিচারটা যাতে উনি নিজের চোখে দেখতে পারে। আল্লাহ তাআলা উনাকে বাঁচিয়ে রাখুক। আমি আজকেও বললাম, আজকে রমজানের সময়, যে উনাকে বাঁচিয়ে রাখো, উনার নিজ চোখে উনার বিচারটা দেখতে হবে। মানে মরণোত্তর বিচার তো উনি দেখতে পারবেন না, উনি বেঁচে থাকতেই এই দেশ ধ্বংসের জন্য, দেশের কনস্টিটিউশন ধ্বংসের জন্য, এই দেশের ইকোনমিকে ধ্বংস বিচারটা তো আপনারা করবেন, কিভাবে আপনারা দেশের রাজনীতিতে ফিরবেন? আমরা শুনেন, আমরা করব না। এই দেশের কনস্টিটিউশন, এই দেশের আইন, এই দেশের ডক্টর ইউনূস যে আপনার রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন, এই রাষ্ট্রদ্রোহী মামলায় তার ক্যাপিটাল পানিশমেন্ট হবে। ওয়েট এন্ড সি। সেটা তো এই সরকারের আমলে হবে না, হবে টাইম উইল সে ওয়েট। এই জন্য তো বলতেছি ওয়েট, উই হ্যাভ টু ওয়েট, একটু সময় দিতে হবে তো। আচ্ছা, সেই সময়টা কেমন সময়, এটুকু কি ধারণা পেতে পারি যে আপনাদের কাছে না, কেমন এখন সময়? বিষয়টা হলো আমি তো বলছি যে আপনি একটু অপেক্ষা করেন, দেখেন। ওকে, অনেক একটু অপেক্ষা করুন। অনেক ধন্যবাদ জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী। তাহলে ওয়েট এন্ড সি এর মধ্যে সবকিছু রয়ে যাচ্ছে, আসলে ওয়েট করে দেখি আপনাদের আসলে ওয়েটের মধ্যে কি আছে। ওয়েট এন্ড সি পলিসি এখন আওয়ামী লীগের পলিসি। আচ্ছা, আপনি অনেক চেঞ্জ দেখতে পাচ্ছেন না? 2024-এর 5ই আগস্টের পরে মনে করা হয়েছিল যে আমরা এই পৃথিবীর মানচিত্রেই নাই। এখন কি আপনার চোখে চেঞ্জ মনে হচ্ছে না? কোথায় আওয়ামী লীগ নাই, মানে আওয়ামী লীগ গণমাধ্যমে নাই, সংসদে নাই, রাজপথে গণমাধ্যমে তো দেওয়া হচ্ছে না, ভয়, আতঙ্ক, আওয়ামী লীগ আতঙ্ক, আওয়ামী লীগ দেখলেই তো। তাহলে আপনারা কোথায় আছেন, মানে কাজটা কোথায় করছেন? আমরা এদেশের মানুষের আত্মার হৃদয়ের মধ্যে আছি।
এদেশের মানুষের বুকের মধ্যে আছি আওয়ামী লীগ, বুঝছেন? আওয়ামী লীগের এদেশের প্রত্যেকটি মা বোনদের মনের মধ্যে আছে আওয়ামী লীগ। আমাদের বৃদ্ধ মা বাবা চাচা এবং বৃদ্ধ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু এখনো নামাজ পড়ে শেখ হাসিনার জন্য তারা দোয়া করেন। তরুণদের আল্লাহর মধ্যে কাছে থেকে কি সরে গেছেন, মানে বৃদ্ধদের মধ্যে আছেন, তরুণদের না, মধ্যে থেকে কি সরে গেছে আওয়ামী লীগ? আপনি তরুণদের তরুণদের শুনেন, একটি গোষ্ঠী তো সবসময় তো আপনার তরুণদের, আমি এখনো বিশ্বাস করি লার্জ নাম্বার অফ তরুণ বাংলাদেশের, তারা কিছু সংখ্যক তারা ভুল বুঝে তারা হয়তো এই 5ই আগস্টে তারা যোগদান করেছিল। এখন তারা, এখন দেখছেন না এনসিপির পোলাওয়ান ডাকলে কয়টা লোক হয়?